গুড মর্নিং স্যার। শোনা যাচ্ছে সব? শোনা যাচ্ছে তো? ভয়েস ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে কতজন আছে? আর কতজন জয়েন করবে নাকি? দেখা যাচ্ছে স্লাইড? হ্যাঁ স্যার। তো সফট কম্পিউটিং আমি তোমাদের পড়াবো। What do you mean by soft computing? So, soft computing is computing which is not hard, soft. Okay. So the term soft computing consists of two words, soft and computing. So soft computing is not hard and it is soft as well as computing. Soft এই কথাটা that is opposite to hard. So আমরা যদি in general we separate the soft and hard বলতে কি বুঝি, তাহলে আমরা দেখবো সফট মানে ইট ইজ রিজিড, সরি হার্ড মানে হচ্ছে রিজিড, and soft that means flexible. Soft মানে flexible. Hard মানে fixed, but soft is a movable বা adjustable. Hard that is systematic and soft is random. Hard that means well defined, and soft that is vague, means which is not well defined. Hard exact value is required for the hard, but in soft they don't any exact value. It is a inexact or approximate value you can get. For the hard computing it is precise, but in soft it is imprecise. It can be measurable in case of hard, but in soft it is perceivable. You can perceive. In a hard it is solid, but soft it is porous. And for the hard it is deterministic and soft non-deterministic. So this is the general difference or opposite value of the hard and soft.
তো আমরা এতদিন যে ধরনের প্রোগ্রামিং বা যে ধরনের ম্যাথমেটিক্স বা যে ধরনের কম্পিউটেশন বা যা কাজ করেছি সেগুলো সব হার্ড কম্পিউটিং, মানে আমরা এক্সাক্ট, ডিটারমিনিস্টিক, প্রিসাইজ, সিস্টেমেটিক, ওয়েল ডিফাইন্ড ফিক্সড ভ্যালু চাই। কিন্তু এমন কিছু এনভায়রনমেন্ট আছে বা এমন কিছু কম্পিউটেশন আছে বা এমন কিছু কাজ করতে হবে যেখানে আমার এই এক্সাক্ট, ফিক্সড, প্রিসাইজ, সলিড আর ডিটারমিনিস্টিক ভ্যালু নেই। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ, শুনতে না পারলে, বুঝতে না পারলে কোশ্চেন করবে। তো যখনই আমরা কোনো এরকম এক্সাক্ট ভ্যালু পাবো না, এরকম সিচুয়েশন, দেন উই ইউজ সফট or সফট কম্পিউটিং। সফট মানে হচ্ছে কিন্তু বিট হার্ড, অ্যান্ড কম্পিউটিং ইজ নাথিং বাট দ্য ক্যালকুলেশন অফ কম্পিউটেশন অফ ডিরাইভ সাম ভ্যালু। তাহলে কিভাবে হয় আগে এই জিনিসটা খুব ক্লিয়ার। সো হোয়াট ইজ সফট কম্পিউটিং? সফট কম্পিউটিং, from the word closely associated with hard and soft, we may expect that soft computing somehow relates to flexibility. Flexible means there is no hard value, and flexible values are there, not exact value. So, soft is connected with flexibility, imprecision, inexactness, not exact, vague, র্যান্ডম, নন ডিটারমিনিস্টিক। এই ধরনের এনভায়রনমেন্টে যদি আমাদের কাজ করতে হয় তখন আমরা কিন্তু আর হার্ড কম্পিউটিংয়ে করতে পারি, আমাদের কাজটা তখন সফট কম্পিউটিং। তাহলে সফট কম্পিউটিং সলভ করতে গেলে আমাদের এইরকম এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমরা যেখানে হার্ড কাজ করতে পারবো না সেখানে আমরা সফট করতে। সো দিস আর দ্য মেন ডিস্টিংগুইশ বিটুইন হার্ড কম্পিউটিং and সফট কম্পিউটিং। তাহলে প্রথম প্রবলেম যেটা, যে আমরা কোনো কাজ করতে গেলে আমরা যদি দেখি যে সেখানকার ডেটাগুলো ফ্লেক্সিবল, ইমপ্রিসিশন, ইনএক্সাক্ট, ভেগ, র্যান্ডম এবং নন ডিটারমিনিস্টিক, এই ধরনের এবং অ্যান্ড সো অন, এরকম ধরনের যদি কাজ আসে তখন আমরা সেটাকে বলবো না, এটা হার্ড কম্পিউটিংয়ে করা যাবে না, এটাকে আমরা সফট কম্পিউটিংয়ে যেতে হবে। যেমন একটা এক্সাম্পল বলি তাহলে আগে ক্লিয়ার হোক জিনিসটা। সো হোয়াট ইজ কনসিডার রিকগনিশন অফ হ্যান্ড রিটেন ক্যারেক্টার, মানে আমরা যেগুলো হাতে লিখি, হাতে একটা কিছু লিখতে চাই হ্যান্ড রিটিং, সেটাকে কম্পিউটার রেকগনাইজ করবে। তো যেমন যেমন আমরা দেখি না অনেক ডাক্তারের প্রেসক্রিপশন আমরা পড়তেই পারি না, বুঝতেই পারি না, কেবলমাত্র ওষুধ দোকানরা বুঝতে পারে বা কম্পাউন্ডার বুঝতে পারে বা মেডিকেল লাইনের লোকেরাই বুঝতে পারে। কিন্তু সেইগুলোকে যদি আমরা কম্পিউটারের সাহায্যেই বোঝাতে চাই, কম্পিউটার কি আর ওই লেখাগুলো আদৌ বুঝতে পারবে? কেন বুঝতে পারে না? দেয়ার আর infinite variation in the shape of an alphanumeric characters written by the people. None of them exactly match the printed character. কোনোটাই কোনো প্রিন্টেড ক্যারেক্টার সঙ্গে এক্স্যাক্টলি ম্যাচই করছে না। সো ইন প্রিন্টেড ফর্ম টু, মানে প্রিন্টেড ফর্মেও আসছে না। সেম ক্যারেক্টার হ্যাভ দ্য ডিফারেন্ট শেপ ইন ডিফারেন্ট ফন্ট। এছাড়াও আরও কিছু ভেরিয়েশন রয়েছে ওই লেখাগুলোর মধ্যে, কেননা সাইজ, ধরো কেউ একটা বড় লিখছে, কেউ ছোট লিখছে। রিটিন মেটেরিয়াল, কি দিয়ে লিখছে, কালি দিয়ে লিখছে, কেউ কালি না দিয়ে অন্য কিছু দিয়ে লিখছে, তুলি দিয়ে লিখছে। কালার, ডিফারেন্ট কালারের লেখা হচ্ছে, বা সারফেস অন হুইচ দ্য ক্যারেক্টার ইজ রিটিন, যে সারফেসের উপর হচ্ছে সেই সারফেস। তো এরকম আদার এত ভেরিয়েশনের মধ্যে সেগুলোকে যদি কম্পিউটারকে রেকগনাইজ করতে হয় তাহলে কম্পিউটারকে এক্স্যাক্টলি সেই লেখাটার শেপ আর এটা পাবে? যেমন এই যে লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি যেরকম একদম কম্পিউটারের প্রিন্টেড ফর্ম, হাতের লেখা তো আর সেরকম প্রিন্টেড ফর্ম হয় না। তো সেগুলোকে কম্পিউটার কি করেছে, কারণ সেখানে অনেক কিছু ভেরিয়েশন আছে, ভেগনেস আছে, নন ডিটারমিনিস্টিক ব্যাপার রয়েছে। কোনো এটা হয়তো লেখার প্রথম লেটারটা যেরকম লিখেছে মাঝখানে লেটার অন্যরকম হয়ে যাচ্ছে। So in spite of all this deviation from the ideal shape, we have no difficulty in recognizing a handwritten character. আমাদের তখন কিন্তু যে কোনো হ্যান্ডরাইটিং ক্যারেক্টারকে পড়তে খুব একটা বেশি সমস্যায় ভুগতে হয় না, আমরা পড়ে ফেলতে পারি।
সো ইট সিম দ্যাট, এর থেকে যেটা বোঝা যাচ্ছে, তো it seem that our brain do not process an image, মানে আমি যখন এরকম হ্যান্ড রিটেন ক্যারেক্টার পড়বো তখন আমাদের ব্রেন কিন্তু ওই ইমেজটাকে নিয়ে প্রসেস করে না, ওই লেখাটাকে নিয়ে প্রসেস করে না, ওই পিক্সেল বাই পিক্সেল ওই ইমেজটাকে না পড়ে ও কি করে না, একটা কন্ট্রাস্ট, একটা তার শেপ এবং সেটা কেমন হতে পারে তার মধ্যে ধরো যেগুলো এরর আছে সেগুলোকে সেপারেট করে দিয়ে কিন্তু আমরা পড়তে পারি হ্যান্ড রিটেন ক্যারেক্টার। কিন্তু কম্পিউটারকে যদি আমরা পড়তে দিই তাহলে কম্পিউটারের মধ্যে ও যতক্ষণ না ওর মতো শেপে ম্যাচ করছে ততক্ষণ পড়তে পারবে না। যেমন ধরো কেউ যদি এরকম লিখে, এটা ধরো ডি, এটা ও, এটা জি, তো এই ধরনের লেখাটা ডগ তো আর এটা ডির এক্সাক্ট ডি বা ওর সঙ্গে বা জি এর সঙ্গে তো ম্যাচ করছে না, কিন্তু তবুও আমরা সেটা পড়ে নিচ্ছি, ও আচ্ছা এটা ডগ হবে। হ্যাঁ, বা অনেক ক্যাপচা ট্যাপচা থাকে তোমরা দেখেছো, ক্যাপচাগুলো আমরা নিজেরাই রেকগনাইজ করে পড়ে নিতে পারি, কিন্তু কম্পিউটার পড়তে অসুবিধা হয়, পারে না। তো সেটাকে আমরা পড়ে নিই এবং আমরা সেটাকে যদি কম্পিউটারের সাহায্যে করতে হয় তাহলে নিউরাল নেটওয়ার্ক রেকগনাইজার বা অন্যান্য রেকগনাইজারের সাহায্যে পাঠালে তখন সে সেটা পড়ে নলেজ বেসের সাহায্যে সে বুঝতে পারে যেটা লেখা রয়েছে। তাহলে একটা হ্যান্ড রিটেন ক্যারেক্টারকে যদি আমি রেকগনাইজ করতে চাই তাহলে আমার কাছে কি সবসময় কি একই রকমের লেখা আসবে না, ডিফারেন্ট লোকের ডিফারেন্ট ভাবে লেখা, ডিফারেন্ট, বিশেষ করে ডাক্তারদের যদি প্রেসক্রিপশন পড়তে হয় তাহলে তো আমাদের হয়ে গেল, আমরা পড়তেই পারবো না। সো সেই ধরনের ক্যারেক্টার রেকগনিশনের ক্ষেত্রে কিন্তু আমরা হার্ড কম্পিউটিং দ্বারা সম্ভব না, তাহলে আমাদের সেখানে কিন্তু প্রিসাইজ ডেটা পাবো না, লেখার কোনো ঠিক ঠিকানা নেই, বিভিন্ন লেটার বিভিন্ন, কেউ ডিফারেন্ট কালার, কেউ ডিফারেন্ট মেটেরিয়ালস, ডিফারেন্ট সারফেস, তো সেগুলো করতে আমাদের অসুবিধা আছে, সেই জন্য আমরা এই ধরনের কাজগুলো হার্ড কম্পিউটিংয়ে করতে পারবো না। তো কেন না, in case of recognition of handwritten character it seems that the human brain perceives a pattern as a whole, মানে আমরা কিন্তু পুরোটা ডি ও জি এইটা পুরোটা একদম ম্যাচ টু ম্যাচ ডি এর মতো হলে তবে পড়বো, না হলে পারবো না, এটা সম্ভব নয়। আমরা কিন্তু তার প্যাটার্নটা দেখে বুঝি ও আচ্ছা ডি এর মতো দেখতে, এটা ডি হবে, নট পিক্সেল বাই পিক্সেল। আমরা কিন্তু পিক্সেল বাই পিক্সেল করছি না, আমরা কিন্তু পুরোপুরি একসঙ্গেই প্যাটার্ন দেখেই পড়ে নিচ্ছি। So moreover, small deviation or incompleteness of description or similar abbreviation from the ideal pattern do not prevent us the recognizing the pattern correctly, মানে যদি কিছু ডেভিয়েট করা থাকে, যেমন ডিটা একটু বাঁকা, ওটা একটু বেশি হয়ে আছে, জিটা একটু বেশি রয়েছে, তবুও আমরা কিন্তু সেটাকে পড়ে নিতে পারি, সেটা আইডিয়াল না হলেও আমরা কিন্তু সেটাকে পড়ে ফেলতে পারছি। সো দিস রিমার্কেবল ক্যাপাসিটি অফ হিউম্যান ব্রেন, আমাদের এই ব্রেনের মধ্যে এরকম একটা রিমার্কেবল ক্যাপাসিটি রয়েছে, ইজ দ্য রেজাল্ট অফ দ্য স্ট্রাকচার অফ দ্য ব্রেন দ্যাট অ্যালাউ ইমিনেন্স প্যারালিজম, মানে আমরা কোনো জিনিসকে যখনই আমার ব্রেনের মধ্যে সেটাকে শিখতে চাই তখন বিভিন্ন প্যারালাল ফর্মে নিই, যেমন আমরা পড়াশুনো বলো বা অন্যান্য কাজ বলো, লার্নিং বলো, সবই আমরা কি করি, মানে মাল্টিপল, যেমন চোখ দিয়ে দেখছি, মুখ দিয়ে বলছি, কান দিয়ে শুনছি, হাতে লিখছি, সো দের যে প্যারালাল মানে প্যারালাল সেন্স, যার সাহায্যে আমি ওই জিনিসটাকে রিকগনাইজ করতে পারছি। সো আমাদের ব্রেনের মধ্যে সেরকম একটা ক্যাপাসিটি আছে যে আমরা প্যারালাল যে কোনো রেজাল্টে যদি একটু আধটু ডেভিয়েশন থাকে তবুও আমাদের ব্রেন সেটাকে তার এররটা রিমুভ করে আমরা সেটাকে পড়ে তুলতে পারি। সো দেয়ার ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফিনোমিনান ফর লার্নিং, মানে আমাদের ব্রেন এটা লার্ন করেছে এতদিন ধরে, বিভিন্ন হাতের লেখা পড়ে 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 লাস্টে আমাদের ব্রেন লার্ন করেছে। যেমন তোমাকে যদি এখন ওষুধ দোকানে বসিয়ে দেওয়া যায়, হ্যাঁ, আর যদি 5 জন ডাক্তারের, খুব হাই প্রোফাইল ডাক্তারের প্রেসক্রিপশন আছে যারা এমনভাবে লেখে শুধু একটা প্রথম লেটার লিখে টেনে দেয়, তুমি কিছু বুঝতেই পারবে না, কারণ তোমার মধ্যে সেই লার্নিংটা নেই। তুমি চিনতেই পারছো না ওষুধটা কী হবে কি না হবে, কিন্তু সেটা যে কোনো ওষুধ দোকানে নিয়ে গেলে দেখে দেখে যারা বহুদিন ধরে সেটাকে পড়ছে তারা লার্নিং করে গেছে, লার্ন হয়ে গেছে তারা, সে যে কোনো সময় তাদেরকে দিলেই সঙ্গে সঙ্গে হাতে লেখা দেখেই বলে দেবো আচ্ছা এই ওষুধটা দিয়েছে। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ফেনোমেনা, যে লার্নিং, যে লাইনে লার্ন করেছে। যেমন আরেকটা এক্সাম্পল বলি, ধরো
তোমাকে যদি এখন কোনো জাপানিজ স্কুলে পাঠিয়ে দেওয়া যায়, বাচ্চাদের স্কুল, প্রাইমারি স্কুল, তো তুমি গিয়ে দেখবে জাপানের প্রাইমারি স্কুলে যে তুমি যতগুলো বাচ্চার মুখ দেখছো সব একই রকমের। কেন না, তাদের সেই গোলমুখ, নাক, চারটা ফেসগুলো কমন কমন, মানে সব ফেসই তোমার মনে হবে একই, তুমি কোনো ডিফারেন্স পাবে না। কারণ কি, তোমার ব্রেনে ওই জাপানিজ ফেস রেকগনিশনের জন্য যে প্যাটার্নটা থাকে, সেই প্যাটার্নটা তোমার ব্রেনে ডেভেলপ হয়নি। কিন্তু যে কোনো আমাদের এই ইন্ডিয়ান প্রাইমারি স্কুলে যদি পাঠানো যায়, তোমার প্রত্যেকটা ফেস দেখে আলাদা করতে পারবো বাচ্চাদের, কিন্তু ওখানে তুমি আলাদা করতে পারবে না, কারণ তোমার ব্রেনে একটা লার্নিং প্যাটার্ন চাই। ঠিক একইভাবে যদি তুমি ওখানে 6 মাস থাকো, 6 মাস পরে তুমি কিন্তু বাচ্চাদের মুখগুলো আলাদা করতে পারবে। কেন পারবে? কারণ তোমার মধ্যে সেই লার্নিং প্যাটার্নটা তৈরি হয়েছে। তুমি প্রত্যেকটা ফেস সঙ্গে আরেকটা ফেসের মধ্যে ডিফারেন্সটাকে বুঝতে পারছো, এবং সেই ডিফারেন্সটাকে দেখে দেখে তোমার একটা প্যাটার্ন তৈরি হয়েছে। সেই প্যাটার্ন থেকে তুমি বলতে পারবে যে হ্যাঁ, কে কার নাম কি, কাকে কেমন দেখতে, বা কার সঙ্গে কার পিছনে কি ডিফারেন্স, সেগুলো তুমি সবগুলোই বলতে পারবে। তো সেটা হচ্ছে আমাদের হিউম্যান ব্রেনের একটা অদ্ভুত ক্যাপাসিটি, যার সাহায্যে আমরা এটা লার্ন করতে পারি। আর সেই লার্নিং প্যাটার্ন তৈরি হয়ে গেলে আমরা কিন্তু সেই প্যাটার্ন অনুযায়ী সমস্ত কাজগুলো করতে পারি। হ্যাঁ, যেমন প্রেসক্রিপশন পড়া, বা তোমাকে ইন্ডিয়ান ফেস ছাড়া অন্য ফেসের সঙ্গে তোমাকে বললে তোমাকে একই রকম মনে হবে, সব ফেস, তুমি কোনো ডিফারেন্স পাবে না। সো কনভেনশনাল কম্পিটিশন ডাজ নট মডেল লার্নিং। আমাদের যে সমস্ত কম্পিটিশনের কথা আমরা এতদিন ধরে পড়েছি, ম্যাথমেটিক্যাল মডেল, অ্যালগোরিদম, যাই পড়ো না কেন, সেখানে কিন্তু কোনো লার্নিং ব্যাপারটা নেই। কিন্তু সব কম্পিউটিংয়ের ক্ষেত্রে, বা আমাদের হিউম্যান ব্রেন যেভাবে কাজ করে, কম্পিউট করে, সেক্ষেত্রে কিন্তু লার্নিং এর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে। Rather, it is based on the idea of an algorithm, মানে কি, কনভেনশনাল যে কম্পিউটেশন, এতদিন ধরে যা যা কম্পিউটেশন গুলো করেছো, ধরো তুমি একটা ফাংশন এফ এক্স ইকুয়ালস টু সামথিং লিখলে, সেই এক্স এর এই ভ্যালুর জন্য কত ভ্যালু হবে, তুমি একটা প্রোগ্রাম লিখলে, ক্যালকুলেট করলে, করে দেখলে হ্যাঁ একটা ভ্যালু পেয়ে গেছি। তো সেটা কনভেনশনাল, সেখানে কোনো লার্নিং ব্যাপার নেই যে এক্স এর ওইটার জন্য ই হলে তাহলে পরে আর একটার জন্য কি হবে, সেটা একই রকম নয়। আলাদা ফাংশন, আলাদা রেজাল্ট আসবে, এবং আলাদা প্রোগ্রামিং করতে হবে। কিন্তু এইখানে সব কম্পিউটারের ক্ষেত্রে আমরা কিন্তু রেকগনিশন, মানে লার্নিং কনসেপ্টটা রয়েছে। আমি একবার লার্ন করে গেলে আমার মধ্যে যদি লার্নিংটা চলে আসে, তাহলে আমি কিন্তু কাজটা করতে পারবো। যেমন একটা এক্সাম্পল দিই, পড়তে পারছো এই পড়াটা? কে পড়তে পারছো? পড়ো। কেউ কি পড়তে পারছো? দেখতে পাচ্ছো পড়াবো? হ্যালো? হ্যাঁ স্যার, দেখতে হ্যাঁ পাচ্ছি। স্যার, দেখা পড়ে ফেলো একজন। পড়া যাচ্ছে? না। পড়তে পারছো না? এই দেখো, ভালো করে দেখো। ইউর ব্রেন ইজ সো পাওয়ারফুল দ্যাট ইট ক্যান রিড সেন্টেন্সেস, তাই না? হ্যাঁ, ঠিক করে সাজিয়ে পড়া যাবে। তা ঠিক করে মানে কি, তোমার ব্রেনের সেই ক্যাপাসিটি আছে, ইউর ব্রেন ইজ সো পাওয়ারফুল। হ্যাঁ। তার মানে দেখো, আমরা এই পড়াটা, আমরা কিন্তু সব বানান কিন্তু পড়ছি কি পড়ছি না, আমরা প্রথম লেটার আর লাস্ট লেটারটা ঠিক জায়গায় থাকলে আমরা কিন্তু আন্দাজ করে করে পুরোটা পড়ে ফেলতে পারছি। তার মানে আমাদের ব্রেনের কতটা ক্যাপাসিটি আছে যে আমরা এরার গুলোকে, ফুললি দরকার নেই, মাঝে মাঝে কোনো একটা জায়গায়, এবার তুমি এক লাইন পড়ে ফেলো, দেখবে পুরোটাই তুমি পড়তে পারছো, তোমার পড়ার মধ্যে কোনো প্রবলেম হচ্ছে না, ম্যাচিং এর কোনো প্রবলেম হচ্ছে না, তাই না? দেখো আমি বলে দিচ্ছি, ইউর ব্রেন ইজ সো পাওয়ারফুল দ্যাট ইট ক্যান রিড সেন্টেন্সেস উইথ মিক্সড আপ ওয়ার্ডস as long as the first and last letters are in the right place. This is because the human mind does not read every letter by itself but the word as a whole. তার মানে এই লেখাটার মধ্যে প্রচুর ভুল, শুধু ফার্স্ট অ্যান্ড লাস্ট লেটারটা ঠিক ঠিক জায়গা আছে, বাদবাকি সব উল্টো পাল্টা আছে। তবুও কিন্তু আমরা কম বেশি তাকিয়ে দিয়ে অ্যাট এ গ্লান্স আমরা পড়ে নিতে পারছি, ঠিক আছে? তার কারণ আমাদের হিউম্যান ব্রেনের মধ্যে এই লার্নিং প্যাটার্ন তৈরি হয়ে আছে, যে আমরা পড়তে পারি, সব লেটারও আমরা পড়ি না, শুধু মাঝখানের লেটারগুলোও খুব একটা পড়ি না, ফার্স্ট আর লাস্ট হলেই আমরা মোটামুটি আদার্সগুলো আপসা আপসা চোখে চলে এলেই আমরা সেটাকে রেকগনাইজ করে ফেলছি। তো এরকম পড়াটা কোনো মানে প্রবলেম নেই, আমাদের ব্রেনের সেই ক্যাপাসিটি আছে। কিন্তু এটা যদি তুমি কম্পিউটারে, হার্ড কম্পিউটিংয়ে দিয়ে তুমি পড়াতে চাও, কোনোভাবে তোমাকে এই রেজাল্টটা দিতে পারবে না। তো আমরা তার মানে আসছি কি রকম, যে সফট কম্পিউটিং বলতে আমরা এমন একটা জায়গায় যেতে চাই যেখানে আমার ডেটাটা কিন্তু এক্সাক্ট নয়, প্রিসাইজ নয়, ডিফারেন্স প্রচুর আছে, এরার প্রচুর আছে, আমার কাছে অ্যাকচুয়াল ভ্যালুই নেই,
হ্যাঁ, তবুও আমাকে সেটা করতে হবে। সেরকম কাজগুলো করার জন্য আমরা কিন্তু সফট কম্পিউটার নেব। আরেকটা এক্সাম্পল চলে আসে। আরেকটা এক্সাম্পল হচ্ছে, দেখো, কালেকশন অফ ফুড বাই অ্যান্ডস, মানে যে পিঁপড়েগুলো তাদের খাবার খুঁজতে বেরিয়ে পড়ে তাদের গল্প। When the ants look for the food, they start by traveling in random direction. মানে তারা তাদের যে অ্যান্ড হিল থেকে যখন তারা বেরিয়ে পড়ে, বেরিয়ে বিভিন্ন জায়গায় র্যান্ডাম ডাইরেকশনে তারা বিভিন্ন জায়গায় যে যেখানে খুশি দৌড়তে থাকে খাবারের জন্য। Many ants go out of the ant hill simultaneously and individually search for food in various direction. হ্যাঁ, সব পিঁপড়ে একদিকে যাচ্ছে খাবার খুঁজতে খুঁজতে, সেরকম দেখেছো? না, দেখো, সবাই যে যার মতো বেরিয়ে পড়লে একা 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 একা। হ্যাঁ, তো তাদের অ্যান্টহিলের থেকে অনেক দূর পর্যন্ত চলে যায়, গিয়ে খাবার খুঁজতে শুরু করে দেয়। However, when the source of food is discovered, তারপর তারা যখন বুঝতে পারলো যে কোনো একটা জায়গায় অনেক খাবার পড়ে আছে, by one or few ants, they return to their ant hill. তাহলে সে যখন দেখতে পেলো যে আর এখানে অনেক খাবার আছে, তখন সে সেই খাবারটা মুখে নিয়ে তার অ্যান্ট হিলে পৌঁছলো, অ্যান্ড কনভে দিস মেসেজ টু আদার অ্যান্টস, এবং অন্যান্যদের বললো চলো ওখানে অনেক খাবার পড়ে আছে, আমরা আনতে চাই। অ্যান্ড গ্র্যাজুয়ালি the movement of the entire population of the ant, that is those who are engaged in searching and collecting food, যারা সবাই যেখানে যাচ্ছিল তার মধ্যে যে যেখানে ছিল সবাই কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা তাদের মুভমেন্টটা, তাদের মানে যাতায়াতটা একটা জায়গায় কনভার্জ করে গেল টু এ লাইন জয়নিং টু দ্য সোর্স অফ ফুড অ্যান্ড দ্য অ্যান্ট হিল। মানে যেখানে সোর্স অফ ফুড তারা পেয়েছিল আর যেখানে তাদের বাড়ি, তার মধ্যে কিন্তু একটা লাইন দিয়ে তারা কিন্তু চলে এলো। বেরিয়েছিল কিন্তু সবাই ডিফারেন্ট ডিফারেন্ট ডাইরেকশনে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন লোক খাবার খুঁজেছে, পেয়েওছে, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে যে একটা জায়গাতে তারা এমন কিছু খাবার পেয়েছে যার জন্য তারা সবাই এসে একটা লাইনে জয়েন হয়ে গেল তাদের বাড়ি অ্যান্ড দেয়ার ফুড সোর্স। অ্যান্ড দিস লাইন ইজ ইউজুয়ালি অ্যালং দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য ডেস্টিনেশন। সোর্স অ্যান্ড ডেস্টিনেশনের মধ্যে তাদের যে শর্টেস্ট ডিস্টেন্স, সেইটাই অ্যাকচুয়ালি তারা কিন্তু খাবারটা বয়ে বয়ে আনতে শুরু করে। সো এরকম একটা মানে কি বলা যে ফিনোমেনাল দেখে আমাদের মনে হয় না যে এটা একটা অদ্ভুত জিনিস, যে কি করে তারা একটা জায়গাতে একটা লাইনে চলে এলো এবং তারা শর্টেজ ডিস্টেন্সটা ডিসকভার করে ফেললো, যাতে তারা খুব তাড়াতাড়ি তাদের খাবারটাকে নিয়ে এসে বাড়ি থেকে চলে আসবে। তো এইরকম যে সমস্ত বায়োলজিক্যাল ফিনোমেনাল থেকে, হ্যাঁ, যে সমস্ত অপটিমাইজেশন টেকনিক ডেভেলপ হয়েছে, তো এখন সারা পৃথিবীতেও চারদিকে তোমাদের ম্যাথমেটিক্যাল মডেলিংয়ে এখন এরকম বায়ো ইন্সপায়ার্ড মানে অপটিমাইজেশন টেকনিক নিয়ে কাজ হচ্ছে, যে তারা কি করে এটা করতে পারে। তো এটা আসছি, তো কিভাবে হয় দেখো, বিভিন্ন সম টেকনোলজি এগুলো বললাম। এই ধরো পিঁপড়েরা খাবার নেয়, মাছের ঝাঁক একসঙ্গে যেমন চলতে থাকে, পাখিরাও একসঙ্গে ওড়ে। তো এরকম কিছু কিছু ফেনোমেনাল যেগুলো কি করে সম্ভব, সেই ডিস্টেন্সগুলো, এবং তাদের মধ্যে দেখো এই পাখিদের প্রত্যেকের মধ্যে প্রত্যেকের ডিস্টেন্স কিন্তু সবসময় সমান আছে। হ্যাঁ, এবং তাদের ভেলোসিটি, ডিস্টেন্স এবং দেয়ার যে প্যাটার্ন, দেয়ার যে প্যাটার্ন, ঠিক আছে, এটা ফার্স্ট, তারপর দুটো, তারপর তিনটে, তারপর চারটে, লাইক দিস। সো দেয়ার যে প্যাটার্ন, এত কিছু মেনটেন করে আকাশে এক ঝাঁক পাখি যখন উড়ে যায়, তখন তো অদ্ভুত লাগে যে হাউ ইট ইজ পসিবল। তারা তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন জানে না, আর তারা অন্য কিছু জানে না, কিন্তু তবু একটা যেন ঝাঁকের মতো ধরে। সো দিস আর দ্য field where the soft computing has been extensively used to find the optimization solution. তো কি করে অ্যান্টের ক্ষেত্রে হয় না, দ্য বিহেভিয়ার অফ অ্যান্ট while searching for food is an instance of nature's wisdom to achieve betterment over time. যত সময় যাচ্ছে আস্তে আস্তে তত অ্যান্টগুলো কিন্তু তাদের এই রাস্তাটাকে একটাই শর্টেস্ট পথ করে দিচ্ছে। অ্যান্ড দিস ইজ সিমিলার টু অ্যান অপটিমাইজেশন প্রসেস। অপটিমাইজেশন আমরা দেখেছি, কোনো কিছু কোনো পড়েছো যে কোনো ভেরিয়েবল দিয়ে ভ্যালু দিয়ে স্টার্ট করলে আস্তে আস্তে রেজাল্ট পেতে 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 একটা সময় গিয়ে তুমি হয়তো বেস্ট ভ্যালুটা পেলে, ঠিক আছে, তখন সেটাকে আমরা অপটিমাইজেশন প্রসেসে এটা কাজ হয়। A more elaborate optimization process undertaken by the nature is the evolution of higher order species from the lower order over millions of years by means of natural selection. তোমরা এটা জানো, ডারউইনের যে থিসিস রয়েছে, ডারউইনের থিসিসে যে
সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তো সেখানে দেখা যাচ্ছে যে ন্যাচারাল সিলেকশনের সাহায্যে একটার পর একটা স্পিসিস হারিয়ে গেছে, এবং যারা হায়ার অর্ডার স্পিসিস তারা আস্তে আস্তে মিলিয়ন্স করে তারাও তাদের পৃথিবীতে টিকে থাকতে পেরেছে। অরিজিন অফ যে বইটা উনি লিখেছিলেন আর কি, অরিজিন অফ স্পিসিস। তো সেই সেই র্যান্ডামনেস ইজ নেসেসারি ইনগ্রেডিয়েন্ট অফ দিস প্রসেস, কারণ সমস্ত প্রসেসে একটা র্যান্ডামনেস তো ব্যাপারটাই আছে, র্যান্ডাম। যেমন অ্যান্ড কলোনির ক্ষেত্রে দিস ইজ প্রোভাইডেড বাই অ্যাকুমুলেশন অফ দ্য কেমিক্যাল কল দ্য ফেরোমেন ডিপোজিটেড বাই দ্য অ্যান্ডস অ্যালং দ্য ফ্রিকুয়েন্টলি ভিজিটেড পাথ। যে পাথটাতে ওরা বারবার ভিজিট করছে সেই পাথে ফেরোমেনটা থাকছে সবার থেকে, সেই তাদের একটা কেমিক্যাল যার সাহায্যে ওরা পাথটাকেও সিলেক্ট করে নিচ্ছে যে এটাই হচ্ছে আমাদের সঠিক পাথ। তো সবাই একজন প্রথমে গিয়ে খাবার নিয়ে যখন ফিরে এসে সবাইকে বললো, তখন 5 জন গেল ওর পিছনে পিছনে, আবার খাবারটা পেলে চলে এলো, আবার তারা 5 জনকে বললো, তারা আবার গেল, এই করতে করতে সবাই আস্তে আস্তে ওই ফেরোমেনের সিগন্যাল পেয়ে পেয়ে একই রাস্তা ধরে। So the fact is that some issues are computationally so difficult that even the fastest computer would take a long time to find the optimum answer. মানে এই সমস্ত কম্পিটিশনের ক্ষেত্রে সফট কম্পিউটিং ইউজ না করে তুমি যদি হার্ড কম্পিউটিং ইউজ করো, বা যে কোনো ম্যাথমেটিক্যাল মডেল যেখানে সফট কম্পিউটিং এর জিনিসগুলো ইউজ হচ্ছে না সেগুলো যদি ইউজ করো, তাহলে সেটা আরও বেশি, অনেক বেশি টাইম লাগবে। যদি তুমি সফট কম্পিউটিং করো তাহলে তুমি ইজিলি সেই রেজাল্টটা পেতে পারো। আশা করি বোঝানো গেল যে সফট কম্পিউটিং কাকে বলে। তো দ্য টার্ম সফট কম্পিউটিং ওয়াজ প্রপোজড বাই দ্য ইনভেন্টর অফ ফাজিওলজি লথিক ইজাদে। হি ডেসক্রাইব ইট অ্যাজ ফলোজ। তিনি বলেছিলেন যে সফট কম্পিউটিং ইজ এ কালেকশন অফ মেথোডোলজিস দ্যাট এম টু এক্সপ্লয়েট দ্য টলারেন্স ফর ইমপ্রিসিশন অ্যান্ড আনসার্টেনটি to achieve tractability, robustness and low solution cost। বলা হলো না, যে সমস্ত প্রবলেম যেগুলো হার্ড কম্পিউটিং করা যায় না, ইনট্রাক্টেবল প্রবলেম, সেই প্রবলেমগুলোকে আমরা এখানে সলভ করতে পারবো। সো ট্রাক্টেবিলিটি রয়েছে। রোবাস্টনেস মানে কি, তুমি তোমার যা রেজাল্ট সেই রেজাল্টটা তুমি অ্যাচিভ করতে পারবে, সেখানে কোনোভাবে কেউ তোমার রেজাল্টের এরার মানে করে দিতে পারবে না। ইট শুড বি এ অ্যাকুরেট ভ্যালু। অ্যান্ড লো সলিউশন কস্ট মানে কি, সলিউশনটা মানে পেতে গেলে তোমাকে অনেক হাই টাইম, হাই কম্পিটিশন, পাওয়ার এইসব লাগবে না, খুব লো পাওয়ারে তুমি এটা করে ফেলতে পারবে। যেখানে আনসার্টেনটি রয়েছে, হ্যাঁ আনসার্টেনটি, ইমপ্রিসাইজ, সেগুলোকে ইউজ করে, মানে তোমার কাছে অ্যাকচুয়াল ডেটা নেই বাট তুমি খুঁজে পেতে পারো। সো ইটস প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্টস আর ফাজিলজি। তাহলে এবার বলা হচ্ছে যে কি কি থাকবে এই সফট কম্পিউটিংয়ের মধ্যে। তিনি বলেছেন ফাজিলজি একটা পার্ট অফ দ্য সফট কম্পিউটিং, নিউরো কম্পিউটিং মানে নিউরাল নেটওয়ার্ক, অ্যান্ড প্রবাবিলিস্টিক রিজনিং মানে জেনেটিক অ্যালগরিদম, ইভলিউশন অ্যালগরিদম, এই সমস্ত। তাহলে এই তিনটেই কিন্তু বেসিক্যালি আমরা ধরে নিই এই তিনটেই হচ্ছে সফট কম্পিউটিং, এবং আমরাও পড়বো এই ক্লাসে এই তিনটেকেই। সফট কম্পিউটিং এর মধ্যেই থাকবে ফাজিলজি, নিউরাল নেটওয়ার্ক অ্যান্ড জেনেটিক অ্যালগরিদম, ইভলিউশন অ্যালগরিদম। তাহলে সফট কম্পিউটিং ইজ লাইকলি টু প্লে অ্যান increasingly important role in many application areas, including software engineers, other so many areas are there is handwriting recognition, image processing, pattern recognition, যত রকমের আছে তোমাদের তো আছে ট্রান্সপোর্টেশন প্রবলেম, হ্যাঁ ম্যাথমেটিক্সের প্রচুর জায়গা আছে যেখানে এগুলো অপটিমাইজেশনটা কাজে লাগানো হয় এবং এই ধরনের সফট কম্পিউটিং বেস সলিউশন পাওয়া যায়। দ্য রোল মডেল অফ সফট কম্পিউটিং ইজ আওয়ার হিউম্যান মাইন্ড। এই যে আমাদের হিউম্যান মাইন্ড কত সহজে কোনো এরর থাকলে পড়ে দিতে পারে, আমরা খুব সহজেই কোনো এরকম ধারণা করে, কল্পনা করে, আইডিয়ার বসে অনেক কিছু কাজ আমরা করে ফেলি, সেগুলো আমাদের ব্রেনের ক্যাপাসিটি আছে, এবং সেটাতে কোনো অ্যাকচুয়াল রেজাল্ট, অ্যাকচুয়াল ডেটা নেই, তবুও আমরা কিন্তু কাজ করতে পারি। ঠিক আছে, তো হার্ড কম্পিউটিং এর সফটওয়্যার এতক্ষণে আশা করি ডিফারেন্সটা পেয়েছি। কম্পিউটেশনাল প্যারাডিগমে দেখছি হার্ড কম্পিউটিং হচ্ছে প্রিসাইজ মডেল, আর সফট কম্পিউটিং হচ্ছে ইমপ্রিসাইজ মডেল। প্রিসাইজ মডেল মানে কি, সিম্বলিক লজিক অ্যান্ড রিজনিং,
বা ট্র্যাডিশনাল নিউমেরিক্যাল যে সমস্ত সার্চ বা নিউমেরিক্যাল মেথড সবগুলো কিন্তু প্রিসাইজ। যত রকমের নিউমেরিক্যাল প্রবলেম তোমরা পড়েছো, হ্যাঁ, কোনো সলিউশন নিউমেরিক্যাল দিয়ে, সেগুলো সবই হার্ড কম্পিউটিং। সফট কম্পিউটিং হতে অ্যাপ্রক্সিমেট রিজনিং, মানে অ্যাপ্রক্সিমেশন, তুমি একটা জায়গায় অ্যাকচুয়ালি রেজাল্ট পাচ্ছি না, তাহলে অ্যাপ্রক্সিমেট রেজাল্ট বা ফাংশনাল অপটিমাইজেশন বা র্যান্ডম সার্চ, এই সমস্তগুলো কিন্তু তোমার ইমপ্রিসাইজ মডেলের মধ্যে পড়ে। এগুলোকে আমরা সবই আন্ডার দ্য সফট কম্পিউটিং। আরও যদি ডিটেলস দেখতে চাই, যে হার্ড কম্পিউটিং হচ্ছে কনভেনশনাল কম্পিউটিং, যেখানে আমাদের কম্পিউটার্সগুলো সবসময় কীভাবে কাজ করতে হয়। নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে যদি একটা অন্থার কী বলে সলিউশন বার করতে বলে, ঠিক আছে, বা এরকম ধরো অনেক আর্গু মেথড, তার সেগুলো নিউটন রাফসন, সেগুলোতে কোনো ব্যাপার না, তোমাকে এক্স এর ভ্যালু দিলে তুমি সেখান থেকে ভ্যালু বসে বসে তার ডিফারেন্স বসে বসে কম্পিউটার আমাদের করে ফেলতে পারবে। সেটা হচ্ছে কম্পিউটেশনাল ক্যাপাসিটি, তার উপরে বেস করে। তো কম্পিউটেশনাল ক্যাপাসিটি আমার কম হার্ড কম্পিউটিংয়ের ক্ষেত্রে। যখন আমি হার্ড থেকে সফট কম্পিউটিংয়ে যাব, তখন আমার কাছে কিন্তু সেই সমস্ত ডেটা নেই, মানে এক্স এর ভ্যালু, ওয়াই ভ্যালু, সব ডেটা আমি সবভাবে পাচ্ছি না। তো কিছুটা আমাকে লার্নিং করাতে হবে, মানে কিছুটা আমাকে ডেটা দিয়ে তার রেজাল্টগুলোকে আবার ক্যালকুলেট করে লার্ন করাতে হবে। তো সেখানে ক্যাপাসিটি টু ডিল উইথ ফাজিনেস, মানে ফাজিনেসটাকে যেন ডিল করতে পারে এরকম মেশিন যদি হয়, তাহলে সেখানে আমরা এই সফট কম্পিউটিং কাজগুলো করতে পারি। এবং সেখানে যত আমরা উপরের দিকে যাচ্ছি হার্ড কম্পিউটিং এর সফট কম্পিউটিং এর দিকে, তত কিন্তু আমাদের ক্যাপাসিটি অফ ডিল দ্য ফাজিনেস তো বাড়াতে হবে, কমপ্লেক্সিটি হ্যান্ডলিং ক্যাপাসিটি আরও বাড়বে, ডাইমেনশনালিটিও বাড়বে, ফ্রিডম আরও ফ্রিডম থাকবে, ইন্টেলিজেন্সি অ্যান্ড পিউরিটি, এগুলো সব আস্তে আস্তে বাড়তে যাবে। এবং সেই সমস্ত সফট কম্পিউটারে কাজ করার পরে যে সমস্ত কম্পিউটার মানে প্রোগ্রামিংগুলো সেগুলো তৈরি হবে, সেগুলো কিন্তু সব ইন্টেলিজেন্ট কম্পিউটার কাজ করবে। কারণ কি, সেই সমস্ত কম্পিউটারে লার্ন করে গেছে। তুমি যদি একটা কম্পিউটারকে লার্ন করিয়ে দাও, তাহলে তোমার কম্পিউটার একবার লার্ন করে গেলে তুমি তোমার কাজটা কম্পিউটার অর্ধেক কাজ করে দিতে পারবে, তাই না? তো সেই লার্নিং কম্পিউটার হয়ে গেলে তখন সেগুলো হয়ে যাচ্ছে ইন্টেলিজেন্ট কম্পিউটার। আবার সেই সমস্ত কম্পিউটার থেকে যদি আরও সফিস্টিকেটেড প্রোগ্রামিং এবং সলিউশন চাই, তাহলে আরও সফটওয়্যার কম্পিউটিংয়ের দিকে যদি আমরা যেতে পারি, তাহলে সেখানে শুধু ইন্টেলিজেন্সই নয়, আরও সেখানে কনসাসনেস মডেলিং ইউজিং কম্পিউটার, মানে কি ইন্টেলিজেন্ট তো বটেই, সেখানে ইন্টেলিজেন্ট হওয়ার পরেও তারপরেও সে কনসাসনেস হবে। কনসাসনেস বলতে আমি বলতে চাইছি যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ভুল, কোনটা ঠিক, মানে ইন্টেলিজেন্ট। ধরো আমরা যেমন যখন তোমাদের স্ক্রিপ্টগুলো চেক করি, তো আমাদের সব টিচারই ইন্টেলিজেন্ট টিচার, কিন্তু যখন অনেক একই খাতা ডিফারেন্ট টিচারের কাছে গেলে আমরা ডিফারেন্ট মার্কস দিই। তার কারণ কি, অনেক টিচারের মধ্যে একটা কনসাসনেস রয়েছে, আচ্ছা ঠিক আছে এরকম লিখেছে, হ্যাঁ ও অনেক ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা ভালো, বা স্টুডেন্টদের প্রতি একটা দরদ আছে, না কম নাম্বার দেবো না, ফেল করে যাবে, তাহলে চাকরি দিতে পারবো না, না মার্কস দিয়ে বেশি করে যাতে ও ভালো চাকরি পায়। সো দ্যাট টাইপ অফ, কিন্তু এই হিউম্যান মানে হিউম্যানিটি অনেকটা ধরো সেরকম কাজ করে। কনসাসনেস জিনিসটা সেই ধরনের। কনসাসনেস হচ্ছে তোমার কতটা নীতি, কতটা কি বলা যায়, মানে ভালো মন্দ বিচার করার ক্ষমতা রয়েছে। তো সেরকম সফটওয়্যার কম্পিউটিং আরও, দে আর ইন্টেলিজেন্ট, এগেন অলসো হ্যাভ দ্য আদার ক্যাপাসিটি টু ক্যালকুলেট বা টু গিভ দ্য অ্যাকুরেট রেজাল্ট এরকম। তো সেক্ষেত্রে আমরা কনসাসনেস মডেলিংগুলো তৈরি হয়। তার থেকে যদি তারা সফটেস্ট কম্পিউটিংয়ে যায়, তাহলে সেটাও ওই মানে বেসড অন টোটালটাই কনসাসনেস বেস বা ইনটিউটিভ বেস, যেখানে কোনো মানে আরও হায়ার লেভেলের প্রবলেমগুলোকে সলভ করতে, যেমন ধরো ওয়েদার ফোরকাস্টিং বা ভূমিকম্প, সুনামি, এইসবগুলো যেগুলো সুপার কম্পিউটারে কাজ করা হয়, সেখানে আরও কিন্তু এই সমস্ত আনপ্রেডিক্টেড ডেটাগুলোকে প্রেডিকশন করার জন্য আমরা ইউজ করতে পারি। তো এগুলো হচ্ছে দিন দিন আমরা সেই জায়গাতেই পৌঁছতে চলেছি, যেখানে আমাদের এরকম মেশিনগুলো আরও বেশি ইন্টেলিজেন্ট অ্যান্ড কনসাসনেস চলে আসে, লার্নিং যেটা আরও বেশি করে লার্ন করে দেওয়া যায়। আর যত লার্ন করবে মেশিন, তখন আমরা ইনপুট দিলেই আউটপুট পেয়ে যাবো। বোঝা গেছে? তাহলে জেনারেল সফট কম্পিউটিং is a good option for complex system where the required information is not available, the behavior is not completely known, and the existence of measure of variable is noisy. তার মানে সফট কম্পিউটিং আমরা কোথায় কাজ করাবো, যেখানে
আমার কাছে কোনো রিকোয়ার্ড ইনফরমেশন পাচ্ছি না, বা বিহেভিয়ারটা আমার জানা নেই কোনো একটা সিস্টেমে, এবং তার যে ভেরিয়েবল রেজাল্টটা সেটা হচ্ছে কোনো নয়েজি রেজাল্ট। সো সফট কম্পিউটিং টেকনিক্স আর ওয়াইডলি পপুলার as they are integrated technique and highly suitable to find solution for the problem which are highly complex, ill-defined and difficult to model. ঠিক আছে, আমরা এমনি এমনি জেনারেল তুমি প্রবলেম করতে পারবে, কিন্তু যখন তোমার এরকম একটা ইল ডিফাইন মডেল আসবে, বা যখন তোমার এরকম কিছু ধরো, অনেক সময় এখন আমাদের যেগুলো ট্রান্সপোর্টেশন প্রবলেম, তোমাদের লাইনে যারা রিসার্চ করছে, হ্যাঁ, বা অনেক ধরনের মেডিসিনের ক্ষেত্রে মেডিসিনেরও অনেক রকমের প্রবলেম হচ্ছে, যে সেগুলো নিয়ে, তো সেগুলোর মধ্যে অনেক ডেটা রেজাল্ট আমাদের কাছে নেই। তো সেরকম প্রবলেম নিয়ে স্টাডি করতে গেলে তখন আমরা কিন্তু সফটওয়্যার পেয়ে যাবো। আর সফট কম্পিউটিং ইজ দ্য ফিল্ড অফ কারেন্টলি ইনক্লুড ফিজিওলজি, নিউরাল নেটওয়ার্ক, প্রবাবিলিস্টিক রিজনিং, যেটাকে আমরা জিএ বলি, এবং আদার রিলেটেড মেথোডোলজি, মানে কেস বেস রিজনিং, এরকম অনেক ধরনের রিজনিং গুলো আছে, হ্যাঁ, রুল বেস টেকনিক এরকম চলে আসে, সেগুলোকে আমরা কিন্তু সফট কম্পিউটিং আন্ডারে ফেলবো। তাহলে থ্রু আউট দ্য কোর্স আমরা এই পুরো কোর্সে সফট কম্পিউটিং এর মধ্যে ফাজি, নিউরাল অ্যান্ড প্রবাবিলিস্টিক রিজনিং বা জিএটা পড়বো। তোমরা কি ফাজি পড়েছো? ফাজি তোমাদের আছে সিলেবাসে? স্যার আছে, কিন্তু আমাদের এখনো পড়ানো হয়নি। ঠিক আছে, আমি ম্যাথের লোক নই, কম্পিউটারের লোক, তাহলে যতটা পারবো কিন্তু কিছুটা ফাজি পড়াবো তোমাদের তাহলে, হ্যাঁ, যেটা কাজে লাগে। আর নিউরাল আর জিএটা আমি ভালো করেই পড়াবো, ফাজিটাও পড়াবো, তিনটেই পড়াবো, ঠিক আছে, যতদিন সময় হয়, ঠিক ঠিক আছে। আছে। হুম। তো সফট কম্পিউটিং কম্বাইন নলেজ, technique and methodology from the source to create an intelligent system. তার মানে একটা সোর্স থেকে কিছু নলেজ, কিছু টেকনিক আর কিছু মেথড, সেগুলোকে নিয়ে কম্বাইন করে একটা ইন্টেলিজেন্ট সিস্টেম বানানোর কাজটা সফটওয়্যার কম্পিউটিং করে। যেমন ধরো ধরো আমরা বললাম যে ধরো কিছু ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে, যে আমরা কিছু জিনিস আহ, ধরো কলকাতা থেকে মেদিনীপুরে পাঠানো হবে, তো তার জন্য কত কস্ট পড়বে, তো সেই কস্ট ম্যাক্সিমাইজেশন বা প্রফিট ম্যাক্সিমাইজেশন, কস্ট মিনিমাইজেশন, এইসব প্রবলেমগুলো করতে গিয়ে তো ম্যাথমেটিক্সে অনেক প্রফেসর, অনেক স্কলাররা কাজ করছে সব কম্পিউটারের উপরে, কারণ তারা সবসময়ের জন্য জানে না যে অ্যাকচুয়ালি কতটা ইয়ে পড়বে, কস্ট পড়বে কেন না, এই এই রেজাল্টের সঙ্গে টোল প্লাজা আছে, তারপর চাঁদা রয়েছে, কখনো কোনো ফাংশন আকশন হলে, তারপর জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে কতটা জেলে কিছুটা, সেই ধরনের অনেক ধরনের প্যারামিটারগুলো অ্যাড করে দিলে দেখা যাবে যে সত্যি তো এনভায়রনমেন্ট সম্পর্কে আমার কোনো নলেজই নেই, তাই না? সেরকম যেমন ইমেজ প্রসেসিং, বা এই যে যে দুটো প্রবলেম বললাম, হ্যান্ড কলোনি অপটিমাইজেশন, বা তোমার ওই হ্যান্ড রিটেন রেকগনিশন, এরকম আরও অনেক প্রবলেম আছে যেখানে কিন্তু একটা ইন্টেলিজেন্ট সিস্টেম তৈরি করার চেষ্টা চলে, যেখানে নলেজ, টেকনিক আর মেথডগুলোকে ইউজ করে করে। তো দিস ইজ আওয়ার জেনারেল মডেল বলবো না, এটা একটা যে সফট কম্পিউটিংয়ের যে টেকনিকগুলো খুব ইউজ হয়, একটা হচ্ছে ফাজি সিস্টেম, একটা নিউরাল নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ইভলিউশনারি সার্চ স্ট্র্যাটেজি। আবার এখন জয়েন্টলি ফাজি আর নিউরালকে নিয়ে নিউরোফাজি তৈরি হচ্ছে, বা নিউরাল অ্যান্ড ইভলিউশনারি নিয়ে, এগুলো এটা হচ্ছে নিউরো ইভলিউশনারি, অথবা ইভলিউশনারি অ্যান্ড ফাজি নিয়ে ইভলিউশনারি ফাজি, বা এই তিনটেই কম্বাইন করে কেউ কেউ মডেল বানাচ্ছে, নিউরোফাজি, ইভলিউশনারি, এগুলো দিয়েই আমরা কিন্তু এই ধরনের সফট কম্পিউটিং প্রবলেম সলভ করতে চাই। সো দিস ইজ দ্য মেজর কনসোর্টিয়াম অফ সফট কম্পিউটিং। সফট কম্পিউটিং এর মধ্যে নেটওয়ার্ক বললাম, নিউরাল নেটওয়ার্ক, প্রবাবিলিস্টিক রিজনিং, ইভলিউশনারি অ্যালগরিদম এন্ড ফাজি লজিক, সেটাকে যদি আমরা ধরে নিই, তাহলেও মানে আমরা প্রবাবিলিস্টিক অ্যান্ড ইভলিউশনারিটাকে একই ধরেছিলাম, যদি আলাদাও করে দিই, তাহলে এখন লোকজন এই ধরনের কাজগুলো করছে, যে ইভলিউশনারি নিউরাল, প্রবাবিলিস্টিক নিউরাল, প্রবাবিলিস্টিক ফাজি বা ইভলিউশনারি ফাজি, এই ধরনের কাজগুলোকে নিয়ে লোকজন কাজ করছে, বা কম্বাইন করে নিচ্ছে আরো দু তিনটে করে, দিয়ে তোমার প্রবলেমগুলো সলভ করা যাচ্ছে। এরকম অনেক প্রবলেম আছে পৃথিবীতে, তাদের এখনো তোমরাও যখন যদি কেউ রিসার্চ করতে যাও, তোমরাও দেখো নতুন নতুন প্রবলেম বেরোচ্ছে এবং সেগুলোকে তোমরা সলভ করছো, আছে সম্ভব।
So the major consortium of soft computing as fuzzy logic. Fuzzy logic কাকে বলে basic idea গুলো বলি। Fuzzy logic is a multi-valued logic introduced by Latif Zadeh in 1965. It allows an intermediate value to be defined between the two aforementioned conventional evaluation. আর দুটো আমি ধরো বলে দিয়েছি ভ্যালু, তার একটা মাল্টি ভ্যালু, তাদের মাঝামাঝি ভ্যালুগুলোকে আমরা পেতে পারি। Fuzzy system are based on fuzzy logic. So a generalization of conventional Boolean logic that has been extended to handle the concept of partial truth value between completely true and completely false. তার মানে ফাজি সিস্টেমের মধ্যে যে সমস্ত ফাজি লজিকে আমরা ফাজি মেম্বারশিপ ভ্যালুগুলো ধরে নিই, তার মানে কোনো একটা টু দুটো ধরো বাউন্ডারি রয়েছে, সেই বাউন্ডারির মাঝে 0 to 1 এর মধ্যে আমরা হয়তো বললাম যে দেখো এটা কমপ্লিটলি ট্রু হলে সেটা 1 আর কমপ্লিটলি ফলস হলে 0, আর তার মাঝে আমরা কোনো কিছু ভ্যালুগুলোকে যদি ডিফাইন করতে চাই তখন তো আর এই বুলিয়ানের 0 1 ছাড়া তো আর কিছু নেই, তখন আমাকে বলতে হয় তাদের মেম্বারশিপ ভ্যালু দিয়ে। এই ফাজি সিস্টেমে তার মেম্বারশিপ ভ্যালু কত। ধরো বলা হলো কোনো একজন স্টুডেন্ট ভালো, তাহলে ভালো হলে সে ভালো হওয়ার মিউ অফ ভালো মানে মিউ অফ গুড, তার যে মেম্বারশিপ অফ ভালো হওয়ার সেটা কত, সেটা নিশ্চয়ই 1ও নয় আর 0ও নয়, কারণ সেটা ভালো বললে 1 0 মধ্যে তাকে স্কেল করতে হবে। বললাম 0.8, মিউ ভ্যালু 0.8 মানে কি সে 80% মানে সে ভালো, ভালোর দিকে। তার মিউ অফ ভালোটা যদি 0.3 হয়ে যায় তার মানে সে ভালো নয়, খারাপের দিকে, কমপ্লিটলি ফলসের দিকে। So it provides an inference mechanism that enables approximate human reasoning capacity to be applied to knowledge-based system. মানে এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো, আমি অ্যাকচুয়াল ভ্যালু পাবো না, কারণ অ্যাকচুয়াল ভ্যালু এখানে দেয় না, গুড ব্যাড এগুলো কোনো অ্যাকচুয়াল ভ্যালু হয় না, সেগুলোকে ফাজি দিয়ে আমরা কিন্তু মেজার করতে পারি। আমরা ফাজিটা আমরা পড়বো, আমরা জাস্ট এখানে আলোচনা করছি ফাজি সিস্টেম। এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমি সবগুলো বলছি, তারপর একটা একটা করে পড়বো। Fuzzy system, fuzzy expert system consists of a fuzzy rule base, a fuzzification model, and an inference engine, and a defuzzification model. তার মানে কি, আমি একটা রুল বেস করলাম, কোন রুলের উপর বেস করে, ধরো আমি একটা স্কুলে যত স্টুডেন্ট আছে তার স্টুডেন্টদের এজগুলোকে নিয়ে আমি বললাম যে যাদের এজ তার একটা ফাজি ভ্যালু পেতে চাই। তো যাদের কম এজ, হ্যাঁ তাদেরকে আমরা ধরো ইয়াং বললাম, যারা মিডল এজ তাদেরকে আমরা ধরো ইউথ বললাম, আর যাদের বেশি আরো বেশি এজ, হ্যাঁ তাদেরকে আমরা ওল্ড বললাম। তো এরকম যাদেরকে আমরা এরকম মডেলিং করছি, সেরকম মডেল করে করে আমরা তাদেরকে এজ দিয়ে তার মেম্বারশিপ ভ্যালু দিয়ে আমরা সেটাকে দেখাতে পারি। তো সেই শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে মাঝে মাঝে কেটে যায় তো লাইন থেকে, আমরা বুঝতেও পারি না যে আছে কিনা। ঠিক আছে, তো আমরা যদি ফাজিকে এরকম মেম্বারশিপ ভ্যালু দিয়ে বোঝাই তখন আমরা তাদের নিউ হাই লো মিডিয়াম এরকম দিয়ে বললাম। লো হলে তারা হচ্ছে মানে তারা এজ কম আছে, মিডিয়াম বললে তারা মাঝারি বয়সী, ওল্ড হাই হয়ে গেলে ওল্ড। তো সেরকম আমরা কিছু মেম্বারশিপ রুল বেস দিয়ে আমরা মডেলটা করতে পারি। ওকে, তাহলে ফাজি সিস্টেম, দ্য ফাজিফিকেশন মডিউল pre-process the input value submitted to the fuzzy expert system, and the inference engine used the result of the fuzzification module and access the fuzzy rule in the fuzzy base to infer what intermediate and output values to produce. মানে তোমাকে যখন কোনো ইনফারেন্স ইঞ্জিনে পাঠাবো ডেটাগুলো, তখন সে ওইখান থেকে ফাজি রুল অ্যান্ড ফাজি রুল বেস থেকে তোমাকে আউটপুট দিতে হবে। So the final output of fuzzy expert system is provided to the defuzzification module. আমরা এটা একটা ফাজি সিস্টেম, আমরা পড়বো আরো ডিটেলসে পড়বো। তো ফাজিটা যে আমরা ইউজ করবো এই সফট কম্পিউটিং এ, এটা তার মানে বেসিক জায়গাটা। যেমন এরকম, প্রথমে আমরা কোন একটা সিস্টেমে ইনপুট নিলাম, তার ডিজায়ার ভ্যালু নিলাম, সেটাকে প্রি প্রসেস করলাম, তারপর ফাজিফিকেশনে পাঠালাম। ফাজি ইনফারেন্স ইঞ্জিন রয়েছে যে না সাপোর্ট নিচ্ছে কোথা থেকে, না ফাজি
নলেজ বেস, ডেটাবেস এন্ড রুল বেস থেকে ও সাপোর্ট নিচ্ছে ফাজি ইনফারেন্স ইঞ্জিন। তুমি ধরো এখানটা একটা স্টুডেন্টের এজ পাঠালে, ও এজটাকে প্রি প্রসেস করলো, এজের উপরে দেখলো যে এজটা ধরো সে বিলো 20, তখন ও নিউ ভ্যালু সেট করলো, ফাজিফিকেশন হয়ে গেল। সেই ফাজিফিকেশন থেকে ইনফারেন্স নিয়ে কাছে গেল, সে বলে দিল যদি নিউটা 0.3 হয়, 3 নিচে হয়, তাহলে সেটা হচ্ছে দেয়ার দা দেয়ার ও এজ ইজ ভেরি লো, লো এজ মানে তারা কম বয়সী। তো সেই ইনফারেন্স নিয়ে তোমাকে পাঠালো, তাহলে ডিফাজি ফিক্সার আবার সেই ভ্যালুটা বললো, দিয়ে পোস্ট প্রসেস করে আমরা বুঝলাম ও আচ্ছা এই স্টুডেন্টটার এজ কম, মানে এরা এরা হচ্ছে লুক ক্যাটাগরিতে পড়ে। তো এরকম করে আমরা একটা সিস্টেম নিয়ে ভাবি। তো এইভাবে ফাজি বেস ভ্যালু, রুল বেস ভ্যালু দিয়ে আমরা কিন্তু ফাজি সিস্টেমে কাজ করতে পারি। আমরা ডিটেলসে পরে পড়ব। এরপর আছে ইভ্যালুয়েশন অ্যালগরিদম। ইভ্যালুয়েশন কম্পিউটেশন কাকে বলে? The domain of evolutionary computation involve the study of foundation and the application of the computational technique based on the principle of natural evolution. এই যে ন্যাচারাল সিলেকশন, ন্যাচারাল ইভলিউশন মানে অরিজিন অফ স্পিসিস, মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই যে ভ্যালুগুলোর উপর বেস করে আমরা যদি কোনো কাজ করতে চাই, তখন সেটাকে বলা হচ্ছে ইভলিউশনারি কম্পিউটেশন। So generally speaking, evolutionary computation or technique can be viewed either as a search method or as a optimization technique. এটা optimization technique অথবা search method এর সাহায্যে আমরা এটাকে দেখাতে পারি। An abstract task can be solved in such an optimized way that the best solution can be found as a result of search through a space of potential solution. তার মানে আমরা যখন জেনেটিক অ্যালগরিদম করবো, তখন আমরা দেখব যে কোনো একটা প্রবলেম, সেই প্রবলেম থেকে আমরা কি করে সার্চ করে সেখান থেকে এক একটা করে অপটিমাল সলিউশন পাচ্ছি। তো সেই সলিউশনগুলো পরের আবার যখন যাচ্ছে মিউটেশন, ক্রসওভার, এরকম টেকনিকগুলো আছে ওখানে। মিউটেশন ক্রসওভার করে আবার সিলেকশন হয়ে যখন আবার আসবে, এই করতে করতে একটা সময় আমি কিন্তু যে পপুলেশন বা যে সলিউশনগুলো পাবো অপটিমাইজ সলিউশন, সেগুলো হবে বেস্ট সলিউশন। মানে যেভাবে ন্যাচারাল সিলেকশনের সাহায্যে মানুষ জন্মেছে, মানুষের এটা তৈরি হয়েছে, জিরাফের গলা বেড়েছে, যেমন করে অনেক স্পিসিস হারিয়ে গেছে, সেরকম এগুলো সব ন্যাচারাল সিলেকশনে একটা পপুলেশন জেনেটিক্যালি চেঞ্জ হতে 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 একসময় আজকে এরকম একটা হায়ার অর্ডার স্পিসিস এসছে। ঠিক সেইভাবেই সেই মেথডটাকে ইউজ করে আমরা একটা প্রবলেমকে সলভ করব। আমরা অ্যাকচুয়ালি ওটাই ইউজ করবো না যে ধরো আমি বললাম যে একজন মানুষ বা একটা কি করে জিরাফের গলা লম্বা হয়েছে সেইটা করবো না, আমরা সেই থিমটাকে নেব, সেই টেকনিকটাকে নেব, নিয়ে একটা অ্যালগরিদম বানানো হয়েছে। সেই অ্যালগরিদমটার নাম হচ্ছে জেনেটিক অ্যালগরিদম। সেই অ্যালগরিদমে কতগুলো ভাগ রয়েছে, সেই ভাগগুলো হচ্ছে ন্যাচারাল সিলেকশন, তারপরে মিউটেশন, ক্রসওভার, ঠিক আছে, আবার পপুলেশন থেকে আবার যেটা নতুন সেখান থেকে আবার তৈরি, আবার ন্যাচারাল সিলেকশন। এইভাবে তুমি মানে মিলিয়ন্স ও মিলিয়ন্স ইয়ার ধরে চলার পরেই তো মানুষ আজকে এরকম একটা হায়ার অর্ডার স্পিসিসে এসছে। তো ঠিক এইভাবে আমরা যদি ইটারেশন করতে থাকি, হ্যাঁ, 100,000 বার করে ইটারেশন করে দিই, তখন সেই ইটারেশনের পরে যে সলিউশনটা আমাকে দেবে, সেই সলিউশনটা কিন্তু আমি পাবো এবং সেটাকেই দেখাতে পারবো বা সলিউশনটা পেয়ে যাবো। এটাই হচ্ছে আমার এখানকার মেজর টেকনিক ফর দ্য ইভ্যালুয়েশন। যেমন এই জেনেটিক অ্যালগরিদমে ধরো অ্যান অপটিমাইজেশন টেকনিক, আমরা সেট অফ ইন্টিজার্স নিলাম, এবার সেগুলোকে নিয়ে আমরা তার সিলেকশন, ক্রসওভার, মিউটেশন করার পরে আবার একটা সেট অফ নেক্সট জেনারেশন পেলাম। কারণ এখানে যতগুলো ছিল ধরো 100 101 110, এখানে সেটা থাকতে পারে, চেঞ্জও হয়ে যেতে পারে। তো এরকম করে আমরা সেট অফ নেক্সট জেনারেশন ভ্যালু করি। আবার সেটাকে নিয়ে এই যে তিনটে টেকনিক বললাম, সিলেকশন, ক্রসওভার, মিউটেশন, তার ভিতর দিয়ে চলতে চলতে একসময় আমরা প্রত্যেকবারই একটা নতুন নতুন পপুলেশন, নতুন নতুন চেঞ্জ পাচ্ছি। সেটা আমরা ম্যাথ করে একদম মানে একটা এক্সাম্পল দিয়ে ম্যাথমেটিক্স করে আমরা যেটা বোঝাবো। আর তোমরা অঙ্ক করবে, এখান থেকে পরীক্ষায় অঙ্ক দেখবো, অঙ্ক থাকে যে একটা প্রবলেম দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো করো যে এতগুলো ইটারেশনের পরে আমার কতগুলো সলিউশন হবে এবং কি কি সলিউশন হবে, সেটা তোমরা এখানে করতে পারো। তাহলে হ্যান্ড অন যখন কাজটা করবে, তখন আরো বেশি তোমরা শিখে যাবে যে জিনিসটা কিভাবে কাজ করে। ওকে, তো তো the evolutionary algorithms are inspired by the biological genetics found in living nature, which is simple, powerful, domain-free, and probabilistic approach to
জেনারেল প্রবলেম সলভিং টেকনিক। মানে ইভলিউশন অ্যালগরিদমটা দিয়ে আমরা কিন্তু খুবই ভালো, মানে যেগুলো লিভিং নেচার থেকে এসছে, বাট আমরা কিন্তু খুব পাওয়ারফুল ডোমেন ফ্রি একটা সলিউশন পেতে পারি এখানে। মোস্ট জেনেটিক অ্যালগরিদমস মানে জিএ work with large population. Each individual may potentially choose any other individual from the population as a mate. Then the GA operator perform to obtain the new child offspring. প্রত্যেকবারে এমনি আমাদের জেনেটিক, আমাদের যে মানুষের বংশগতি, বংশের যদি তুমি ধারাটা দেখো, তাহলে দেখবে যে বাবা দাদু, তার বাবা, তারা যে ধরনের জেনেটিক্যালি যতটা ইমপ্রুভ করেছে, কিন্তু ডে টু ডে যত আমার নতুন নতুন জেনারেশন আসছে, তারা কিন্তু আরো জেনেটিক্যালি চেঞ্জ হচ্ছে, দে আর জেনেটিক্যালি ফিট ফর দ্য এনভায়রনমেন্ট। মানে জেনেটিক্যালি তাদের জিনগতভাবে চেঞ্জ হচ্ছে, কারণ লড়াইটা যত মানুষ করছে সমস্ত স্তরে, মানে তাদের বেঁচে থাকার জন্য, পড়াশোনার জন্য, লাইফে যে স্ট্রাগলটা হচ্ছে, সেই স্ট্রাগলের প্রত্যেকটা জেনেটিক্যালি ট্রান্সফার হচ্ছে তার নেক্সট জেনারেশনে। সেই জন্য যত দিন আসছে তত দেখবে বাচ্চারা আরো বেশি স্মার্ট, আরো বেশি মানে যেন সার্ভাইভ করার ক্ষমতা রাখে, আরো বেশি যেন জটিল এনভায়রনমেন্টের মধ্যে ফেলে দিলেও তারা সেখান থেকে রিভাইভ রিকভার করতে পারে। এইরকম মেন্টালিটি তাদের জেনেটিক্যালি তৈরি হচ্ছে, এবং সেই জন্যই এটাকে বলা হয় যে মানে জেনেটিক্যালি ইভলিউশন। হ্যাঁ, সার্ভাইভ করতে হবে আরো দিন দিন। এই যে আজকে সারা পৃথিবী জুড়ে করোনা এসছে, তো মানুষ করোনার সঙ্গে লড়তে লড়তে আমাদের মধ্যে সেই ধরনের ক্যাপাসিটি তৈরি হচ্ছে যে করোনাকে প্রতিহত করা, এবং মানুষ সেই জিনগতভাবে সেটা চেয়ে যাবে, এবং অদূর ভবিষ্যতে দেখা যাবে যে করোনা ভাইরাস আছেই, কিন্তু আর মানুষকে অ্যাটাক করলেও কিছু হচ্ছে না, জ্বর কাশি সর্দির মতো আরো ভালো হয়ে যাচ্ছে, কারণ তাদের মধ্যে সেই প্রোটেকশন জেনেটিক্যালি তৈরি হয়েছে। ঠিক আছে, এরকম অনেক অনেক জীবাণুই আছে যেগুলো আমাদের শরীরে ঢুকতে বেরিয়ে যায়, কিছু অ্যাটাক করে না, সেরকম এটাও একটা হলো। তো এইভাবে মানে আস্তে আস্তে যে আমরা একটা পপুলেশন থেকে কিছু প্রবলেম নিয়ে সেটাকে জেনেটিক্যালি চেঞ্জ করতে করতে নতুন একটা অফস্প্রিং, চাইল্ড অফস্প্রিং তৈরি হবে, এবং তারা আবার নতুন করে ওই, ফলে আমরা একটা প্রোগ্রামটা যখন প্রবলেমটা করাবো, একটা নতুন প্রবলেম করাবো, তখন তোমরা দেখবে খাতা কলমে করছো, প্রবলেমটা তোমরা অনেক বেশি অ্যাট্রাক্টিভ লাগবে। So there are three important G operation যেটা একটু আগে বলেছি, ক্রসওভার, মিউটেশন এন্ড সিলেকশন অফ দ্য সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তো এই তিনটে কিভাবে করব, প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, দিয়ে বসালেই আমাদের প্রবলেমটা সলভ করতে হবে। অ্যানাদার ইজ কল্ড প্রবাবিলিস্টিক রিজনিং। মানে আমরা বলছি সফটওয়্যার কম্পিউটিং এর যে মেজর কনসোর্টিয়াম যেগুলো দিয়ে আমরা সফটওয়্যার কম্পিউটিং বানাবো। প্রবাবিলিস্টিক রিজনিং কাকে বলে না, দি এম অফ দ্য প্রবাবিলিস্টিক logic, also probabilistic logic and probabilistic reasoning is to combine the capacity of probability theory to handle uncertainty with the capacity of deductive logic to exploit structure। মানে কি, আমরা যে সমস্ত প্রবাবিলিস্টিক থিওরি, তোমরা প্রবাবিলিটি পড়েছো, প্রবাবিলিটি অফ সামথিং, আর সেখান থেকে ডিডাকটিভ লজিক মানে সেগুলো থেকে যদি ক্যালকুলেশন করে 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 কোনো রেজাল্ট আনা যায়, সেই রেজাল্টগুলোকে আমরা সেটাকে বার করাটাই হচ্ছে প্রবাবিলিস্টিক রিজনিং এর মধ্যে পড়ে। তো বেসিক্যালি প্রবাবিলিস্টিক রিজনিং মে বি ভিউড অ্যাজ অ্যান অ্যানালগাস ম্যানার অফ ফাজি রিজনিং, কনসিডারিং আনসার্টেনটি ইন প্লেস অফ ফাজিনেস অ্যান্ড অ্যাজ দ্য কনসেপ্ট অফ অ্যাপ্রক্সিমেশন দ্যাট ইজ অ্যাপ্লিকেবল। মানে এই বেসিক্যালি ফাজি একটা রুলস, ফাজি রিজনিং মানে ফাজি রুল বেস টেকনিক। যেমন বেস থিওরি, বেস থিওরি তোমরা জানো, মানে বেস হচ্ছে কোনো একটা ভ্যালু রেসপেক্টে আর একটা প্রবাবিলিটি কত, সেটা যখন আমরা বার করতে চাই তখন বেস থিওরি আমাকে অ্যাপ্লাই করতে হয়। কোন একটা রেসপেক্টে আর একটা, এই যে রেসপেক্ট মানে একটার সঙ্গে আরেকটা প্রবাবিলিটি ডিফারেন্সটা, হ্যাঁ, সেইটা বার করতে গেলে তখন এই তো প্রবাবিলিস্টিক রিজনিংটাই দরকার হয়। সেক্ষেত্রে আমরা অনেক সময় বেটার রেজাল্ট পাই, সেটা ইউজ করা যায়, এবং সেখানে কিন্তু একটা প্রবলেমটা আমি জানি না কিন্তু আর একটা রেসপেক্টে জানি, সেরকম ধরনের প্রবলেমগুলোকে আমি সলভ করার সময় কাজে লাগে। অ্যান্ড এটা মেশিন লার্নিং বলে একটা ফিল্ড অফ আমাদের লাইনে আছে, তোমরা শুনেওছো। সেই মেশিন লার্নিং কিন্তু এটা ভীষণভাবে আমরা বেস থিওরিটা ইউজ করি, প্যাটার্ন রেকগনিশন, মেশিন লার্নিং, সেই সব জায়গাতে কিন্তু এই বেস থিওরি অ্যাপ্লিকেশন
প্রচুর আছে, হ্যাঁ। এবং সেটা কিন্তু যেখানে ওই আনসার্টেনটি রয়েছে বলে মেশিনকে আর লার্ন করবে। তুমি যদি মেশিনকে এখনই তুমি 5টা ছবি, মানে তোমাদেরকে আমি বলছি মেশিন লার্নিং বা এই প্রবলিস্টিক রিজনিং এর বা বেস থিওরির ক্ষেত্রে, ধরো মনে করো তুমি একটা কম্পিউটারকে তুমি 5টা ফেস ইমেজ দিয়ে দিলে, মানে মুখের ছবি দিয়ে কম্পিউটারকে বললে আচ্ছা বলো তো কে আমার বাবা। কম্পিউটারকে বলতে পারবে? বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ কম্পিউটারকে প্রথমে চিনতে হবে যে আমার বাবা হতে গেলে যে ভদ্রলোকের মুখটা, সেই ভদ্রলোকের মধ্যে ওই ফেসে কি কি ফিচার আছে, যে ফিচারগুলোকে আমরা কিন্তু কম্পিউটারকে আগে থেকে দিয়ে রাখতে হবে, আগে থেকে লার্ন করাতে হবে, হ্যাঁ। না হলে সে তো চিনতে পারবে না। তাহলে সেটা লার্ন করাতে গেলে সেই ফেসের ফিচার বলতে সেই ফেসে দাঁড়িয়ে আছে কিনা, কোথাও কাটা দাগ আছে কিনা, এই সমস্ত আরো 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 জিনিস দিয়ে ওটাকে লার্ন করতে। যেমন আমরা একটা ফেসগুলো দেখতে দেখতে এখন এমন অভ্যস্ত হয়ে গেছি যে তুমি যদি মাস্ক করে ঘোরো, তাহলে তোমার ফেস আর দেখার দরকার নেই, তোমার চোখ দেখে বলে দেবো যে তুমি কে, কোথায় যাচ্ছিলে, কি গো, কেমন আছো, ভালো আছো, ইত্যাদি ইত্যাদি, তাই না? রাস্তাঘাটে তো বেসিক্যালি আমরা খুব ইন্টেলিজেন্ট হয়ে গেছি, চোখ দেখেও মানুষের ফেস বা তার নাম বলে দিতে পারছি। তা সেখানে কম্পিউটারকে যদি তুমি লার্ন করাতে না পারো, তাহলে কম্পিউটার তো বলতেই পারবে না যে কে কার ফেস। যেমন ফেসবুকে আমরা কিছু কিছু দেখি, কিছু ফেস আপলোড করার পরে ও শুধু ফেস বলে, আর কিছু কিছু ফেসের একদম কমন ফিচার ম্যাচ করে গেলে তাদের নামগুলো দেয়। তো সেখানে যদি তুমি একটা মা দুর্গার মানে ফেসটাকেও তুলে দাও, তাহলে সে একটা হিউম্যান ফেস বলে তো মানে নিয়ে নেবে। ফলে হিউম্যান ফেস না নন হিউম্যান ফেস সেটা হয়তো ফেসবুক ধরতে পারবে, কিন্তু এক্স্যাক্টলি কে কার ফেস, হ্যাঁ, সেটা নাম থেকে বললে বা একটু অবস্টাকেল থাকলে, ঢাকা থাকলে সেই ফেসগুলোকে খুব আইডেন্টিফাই করা কিন্তু অতটা ইজি নয়। তো সেটা করতে গেলে আমাকে লার্ন করাতে হবে। কম্পিউটারকে যতক্ষণ না তুমি লার্ন করাচ্ছ, লার্নিং রেজাল্ট না পেলে, আমরা একটা একটা ফেস দেখে দেখে অভ্যস্ত। তো এখন যদি তোমাকে ধরো আম, শাহরুখ খানের মুখটা পুরোটা ঢাকা দিয়ে শুধু যদি চোখ দুটো দেখায়, তাও তুমি বলে দেবে এটা শাহরুখ খানের চোখ। বা অমিতাভ বচ্চনের চোখ দেখালে তুমি বলে জানতে। কেননা তুমি ওইগুলো দেখে 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 বহু বছর ধরে দেখে দেখে তার একটা রেজাল্ট, তার একটা ম্যাচিং করার ক্যাপাসিটি তোমার ব্রেনে তৈরি হয়ে গেছে। সেই লার্নিং জিনিসটা আছে বলে তুমি বলতে পারবে, না হলে বলতে পারবে না। ঠিক একইভাবে তোমার ফেস ইমেজ থেকে কে আমার বাবা, এই অ্যান্সারটা কিন্তু তখনই কম্পিউটার দিতে পারবে যদি তাকে মধ্যে একটা লার্নিং মেটেরিয়ালস থাকে, মানে তার মধ্যে যদি একটা প্রোগ্রামিং করে লার্ন করানো থাকে, তবেই কে বলতে পারবে, নাহলে বলতে পারবে না। তো এগুলো হচ্ছে প্রবাবিলিস্টিক রিজনিং, বেস থিওরি ইত্যাদি দিয়ে আমরা লার্ন করতে পারি। সব কিছু কিন্তু হার্ড কম্পিউটিংয়ে কোনো লার্নিং নেই। সব কম্পিউটিংয়ে কিন্তু একটাই জিনিস আছে যে তুমি কম্পিউটারকে লার্ন করাতে পারো। নিউরাল নেটওয়ার্ক এটা আরো ইন্টারেস্টিং যে আমাদের যে হিউম্যান ব্রেন, যে নিউরন, আমাদের ব্রেনের মধ্যে যে আমরা যা শিখছি, হ্যাঁ, সেগুলো সবই কিন্তু নিউরোলজিক্যাল ব্যাপার। আমাদের শরীরের হাজার হাজার কোটি কোটি লাখ কোটি কোটি সমস্ত নিউরন দিয়ে আমার শরীরটা তৈরি। তো সেই নিউরনে বিভিন্ন প্রত্যেকটা নিউরন, তো জানো নিউরন নিয়ে পরে বলবো, নিউরাল নেটওয়ার্ক বড়। কিন্তু এটুকু আমরা জানি আমাদের ব্রেনের মধ্যে সমস্ত নিউরনের একেবারে একদম বাল্ক অফ নিউরন একসঙ্গে যেন বাঁধা রয়েছে। তো সেই নিউরনের মধ্যেই আমাদের সমস্ত ইনফরমেশনগুলো স্টোর হয়ে থাকছে, এবং সেগুলো কিন্তু প্যারালাল প্রসেসে আমাদের ব্রেনে ঢুকছে। মানে কি, আমরা চোখ দিয়ে দেখছি, নাক দিয়ে শুকছি, কান দিয়ে শুনছি, হ্যাঁ, আর জিভ দিয়ে টেস্ট করছি, হ্যাঁ, তো হাত দিয়ে টাচ করছি। তো এইসব করে করে সবগুলোকে শিখে শিখে ব্রেনের মধ্যে আমরা স্টোর হচ্ছে তার ইনফরমেশন। এই যেমন আমরা কোনো একটা জিনিসের টেস্ট যদি বুঝতে হয়, তাহলে সেই টেস্ট আমাদের বুঝতে গেলে আমরা ধরো সেটা টক, ঝাল না মিষ্টি, সে আমার জিভের মধ্যে স্বাদ করে গেছে, সেটে এটাকে নিয়ে গিয়ে আমাদের ব্রেনে পৌঁছে দেয়। তারপর আমরা ধরো বিভিন্ন ঘ্রাণ নিতে গেলে, গন্ধ নিতে গেলে নাকে, তখন আমরা হাজার হাজার স্মেল রয়েছে, সেগুলো কোনটা কার কি স্মেল সেটাকে আমরা রেকগনাইজ করার জন্য আমাদের ব্রেনে আমাদের সেই স্টোর করা থাকে ডেটাগুলো। ঠিক এই নিউরাল নেটওয়ার্কে পরে আমি ফোন করে নেবো। The neural network being a simplified model of biological neuron system is a massively parallel distributed processing system
made up of highly interconnected neural computing elements that have an ability to learn and thereby to acquire knowledge and make it available for use. হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক আমাদের যে বায়োলজিক্যাল নিউরন, আমরা যেগুলো ম্যাসিভলি আমাদের ব্রেনের মধ্যে লার্ন করছি, সে লার্নিংটা আমাদের এই নিউরাল নেটওয়ার্ক দিয়ে করানো যাবে। একবার লার্ন করিয়ে দিলে, আর আমাকে যেমন একটু আগে বললাম জাপানের স্কুলের কথা, সেখানে তুমি যদি বাচ্চাদের লার্ন করতে থাকো ফেসগুলো, তুমি 6 মাস 1 বছর পরে দেখবে তুমি সব ফেসগুলো চিনতে পারছো, তাদের নামও আলাদা আলাদা করতে পারছো। সো লার্নিং ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের পড়াশোনার ক্ষেত্রেও এই যে তোমরা যে এমএসসি করছো, তারপর নেট দেবে, পিএইচডি করবে, তো এই যে লার্ন, তুমি এমএসসি পড়ছো, ম্যাথ লার্ন করছো, শিখছো বলে তোমার ব্রেনে থাকছে বলেই না তুমি দুদিন পরে টিচার হবে, তুমি পড়াবে, তুমিও আরেকজনকে লার্ন করাবে, সেরকম আর কি। আমাদের যদি লার্নিংটা না হয়, তাহলে লার্ন করাতে গেলে কিন্তু আমরা বারবার রিপিটেডলি লার্ন করাতে হয়। যেমন একটা ভাবো, বাচ্চাদের, তুমি যখন বাচ্চা ছিল তোমরা, বা বাচ্চারা যখন এখন পড়ে, বলি যে এটা মকসদ দিয়ে, এখানে শুধু সে ও বলেছে লিখেই চলছে, ও হচ্ছে দিয়ে প্রতিদিন সকালে উঠে স্লেট করে নিয়ে সে লিখতেছে। কারণ কি না, মকসদ দিতে 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 লিখতে 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 তার মধ্যে লার্নিংটা তৈরি হবে যে আচ্ছা দিস লেটার ইজ কল্ড ও, দিস ইজ আ। তাহলে এই ও আ সে তারপর কিছুদিন পর রেকগনাইজ করতে শুরু করবে। তাকে একটু যদি আঁকা বাঁকা করেও লিখে দাও, তাহলে সে রেকগনাইজ করবে, ও আচ্ছা এটা তো এটা। তো এইভাবেই আর কি বাচ্চাদের যেমন ব্রেন লার্ন করে, সেরকম আমাদেরও সমস্ত ব্রেনও এই একইভাবে লার্ন করে। তুমি যদি কোনো একটা অঙ্ক একবার না করো, পরীক্ষা হলে পরের দিন করতেই পারবে। তুমি যদি সেটা 5বার করে যাও, তাহলে অবশ্যই ঠিক করবে। কারণ তুমি লার্ন করেছো, তুমি জানো। সেই জন্য আমরা বারবার এক জিনিস করতে বলি কেন, লার্ন করার জন্য। So in recent years, the integration of different learning and adaptation technique has made it possible to beat the individual limitation and to achieve the synergetic effect. মানে কি শুধু একটাই না, ডিফারেন্ট ডিফারেন্ট লার্নিং যদি আমি একসঙ্গে কানেক্ট করে দিই, তখন আমাদের সেই ডিফারেন্ট লার্নিংগুলো আমাদেরকে আরও বেশি ইন্ডিভিজুয়ালের যে হতো না কাজটা, সেটাকে দিয়ে আরও বেশি আমাদের এফেক্ট দিতে পারবে। ফলে ডেটা মাইনিং, আমাদের যে মেশিন লার্নিং, যত রকমের নতুন নতুন অ্যাপ্রোচ আসছে, সবগুলোতে কিন্তু লার্নিং বেস। সবাই চাইছে সেটা লার্ন করুক, সিস্টেমটা যাতে আমাদের মতো করে ভাবতে পারে। মানে আমি আমার যেন মনে হয় আর কি, মাঝে মাঝে আমি বলি ক্লাসে যে এরকম যে আমাদের এই কম্পিউটারগুলো, এগুলো ঠিক আমার কাছে ঠিক মনে হয় না যে এরা খুব ইন্টেলিজেন্ট ডিভাইস। কারণ এই কম্পিউটারে কী রয়েছে, কিছুই তো নেই। তার মানে কম্পিউটারে এমন একটা ইন্টেলিজেন্ট কম্পিউটার হবে যে তুমি ঘরে ঢুকলে তোমাকে কম্পিউটার তার ক্যামেরা দিয়ে দেখলো, আমরা ক্যামেরা লাগিয়ে দিলাম, দুটো চোখ হয়ে গেল, তাই সে ক্যামেরা দিয়ে তোমাকে অবজার্ভ করলো, দেখলো, দেখেই সে তোমাকে বললো হাই হাউ আর ইউ। হ্যাঁ, তুমি ধরো তাকে বললে ওকে ইউ ওপেন মাই মেল, তখন সে তোমাকে ইমেল খুললো। তখন তুমি বললে নাও ইউ ওপেন দ্য গুগল মিট, আই হ্যাভ এ ক্লাস, তখন সে ওটা খুলে দিল। তোমার ইভেন তোমার মোবাইলের কথাই বলো, তুমি তো মোবাইল হাতে নিয়ে তোমাকে টিপতে হচ্ছে, মানে ইয়ে করতে হচ্ছে, টাচ করতে হচ্ছে, এবং এডিট করতে হচ্ছে, টাইপ করতে হচ্ছে। তো এইসব মানে মানে ওভারহেড, আমার যেন মনে হয় যদি লার্নিং বেস সিস্টেম চলে আসে, তাহলে এই সমস্ত ওভারহেডগুলো চলে যাবে। কেন? তোমাকে তোমার ডিভাইস চিনবে ভালো করে। হ্যাঁ, কার ফোন আসছে, কাকে ফোন করতে হবে, কোথায় ক্লাস আছে, কখন ক্লাস আছে, এগুলো তোমার অ্যাসিস্ট্যান্টের মতো তোমাকে সবসময় হেল্প করবে। হ্যাঁ, তোমার তোমার হয়তো মনে নেই, তোমাকে সে মনে করিয়ে দেবে। তো কারণ সে যদি একটু লার্নিং অ্যান্ড ইন্টেলিজেন্স সিস্টেম হয়, তাই না? তো আমি এদেরকে মনে করি না দিস আর দ্য স্মার্ট। আর স্মার্টফোনকে অ্যাকচুয়ালি স্মার্টই মনে হয় না, আনস্মার্ট হলো। স্মার্ট হলে এরকম হতো, একটা রিং বাজলো, দুটো রিং বাজলো, তারপরে আর আমাকে ধরতে হবে না, আমার হয়তো কথা বলে যাবে। ইজ ইট পসিবল? পসিবল কেন বলছি না, ধরো যদি এরকম হয় যে আমি আজ আজ থেকে 1 বছর আগে থেকে স্মার্টফোন ইউজ করছি, তাহলে আমার 1 বছরে যত রকমের কথা, যত কিছু, সবগুলো যদি ডেটা মাইনিংয়ের সাহায্যে সার্ভারে স্টোর থাকতো, এবং সেখান থেকে যদি আমার একটা ডেটা এসে, মানে সেখান থেকে একটা লার্নিং বেস সিস্টেম তৈরি হয়ে যেত, নলেজ বেস সিস্টেম, যে আমি ম্যাক্সিমাম কার সঙ্গে কথা বলি, কী ধরনের কথা বলি। ফলে সেই সময় যদি আমার কোনো কল আসে, তখন ওই লার্নিং বেস সিস্টেম বা নলেজ বেস সিস্টেম খুব সহজেই চিনে যাবে কার ফোন। চেনার পরে তার সম্পর্কে আমি কি বলেছি 1 বছরে, কি কথা হয়েছে না হয়েছে, সেই ধরনের রিলেটেড কথাগুলো হয়তো আমার অ্যাবসেন্সে
5 বার সে আমার অ্যাকচুয়াল যা হওয়া উচিত সেই অ্যান্সারটা দিয়ে দিতে পারত, যদি আমার এরকম নলেজ অ্যান্ড এক্সপার্ট সিস্টেম তৈরি হয়ে যেত, তাই না? যাই হোক, সেগুলো আমরা পড়বো নিউরাল নেটওয়ার্কে। অ্যান্ড আমরা যদি পার্সপেক্টিভ অফ নিউরাল নেটওয়ার্ক দেখি, মানে ডিজাইনটা, তাহলে ইন আর্লি 1940 ম্যাকুলাচ অ্যান্ড পিটস ওয়ার্ক অন এ লিনিয়ার থ্রেশহোল্ড। একটু মিউট করো, কি আছে? তো and Maculach and Pitts work on a linear threshold. The first study is in finite state machine that are designed to model the way neuron in the brain, আমাদের ব্রেনে যে নিউরনটা আছে সেটা কিভাবে মেশিনের সাহায্যে করা যায়, ফাইনাইট স্টেট মেশিন, সেই ডিজাইনটা ইনারা করেছিলেন 1940-তে। And then at the end of the 1940, Hebb published his thoughts on cell assemblies and how nearby neurons reinforce each other in what is now known as the Hebbian's learning. মানে কি করে আমাদের এই সেল অ্যাসেম্বলির সাহায্যে কি করে ওরা লার্ন করবে, সেই লার্নিংটা হেব একজন সায়েন্টিস্ট সে বলেছিল, সেই জন্য এটার নাম দিয়েছে হেবিয়ান লার্নিং, কিভাবে লার্ন করে। মানে আমরা তো জানি সবাই, তোমরাও জানো যে আমরা লার্ন করি, ব্রেন আমাদের লার্ন করে, কারণ লার্নিং নেই সেই জন্য বলতে হবে না। যেমন ধরো তুমি তোমার যদি ওই পাশের যে রিক্সাওয়ালা যে পড়াশোনা করেনি আর কি, ক্লাস 1-2 থেকে রিক্সা চালাচ্ছে, তো তাকে যদি গিয়ে বলো আচ্ছা বলতো a + b হোল স্কয়ার মানে কি, সে বলতে পারবে? পারবে না, কারণ তার ব্রেনে একটা লার্নিংটা তৈরি হয়, সে জানেই না a + b হোল স্কয়ার মানে। তো তুমি যদি তাকে 1 সপ্তাহ বসে বসে চা খাওয়া, গল্প করো আর বলো দেখ তুই বললেই তোকে চা খাও, তো ন্যাচারালি সে শিখে যাবে a + b হোল স্কয়ার সমান x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো সে সেটা মনে রাখারও চেষ্টা করবে। তোমার সঙ্গে দেখা হলে, রাস্তায় দেখা হলে বলবে হ্যাঁ দাদা a + b হোল স্কয়ার মানে বলে দিচ্ছি চলো চা খাও। তো দ্যাট ইজ দ্য ইস্যু, যে হাউ দে আর লার্নিং, ব্রেন কী করে লার্ন করে। কারণ তুমি যদি সেটা বারবার রিপিটেডলি তাকে শেখাতে থাকো তাহলে সেই লার্নিংটা তৈরি হবে। সেইটা এরা বলেছিল 1940-তে, এবং সেটা ম্যাথমেটিক্যাল ফর্মে একটা মডেল দিয়ে, যে কম্পিউটারকে আমরা কী করে লার্ন করতে পারবো এই ইউজিং সব ফাইনাইট স্টেট মেশিন। So the early 1950 saw among the first reinforcement learning system built by Marvin Minsky. মার্ভিন মিনস্কাই 1950-তে আরেক ধরনের লার্নিং, যেটাকে বলে রিএনফোর্সমেন্ট লার্নিং, তিনি এটা বলেছিলেন কি করে লার্ন করাবো। অ্যান্ড বাই দ্য আর্লি 60 রোজেনবার্গ celebrated this work, perceptron model. এটা খুব ইম্পর্টেন্ট। perceptron open up as a second wave of the interest in the neural network, কারণ নিউরাল নেটওয়ার্কের পারসেপ্ট্রন মডেলটা খুবই পপুলার। 1960-তে, এমন কিছু নয়, এই কয়েক বছর আগে তাতে সেটা তৈরি হয়েছে, যার সাহায্যে আমরা এখন নিউরাল নেটওয়ার্কে আরও বেশি করে লার্ন করাতে পারি এবং লার্নিংটা আরও বেটার হয়। আমাকে ভালো জিনিস লার্ন করাতে হবে। তো এটা হলো হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ। 1970-তে many researchers continued their work on the sidelines, এরকম লার্নিং শেখানো হচ্ছে। 1980-তে এসে হপফিল্ড নেটওয়ার্ক বলে করেছিল হপফিল্ড, সেটাতে আরও লার্নিংটা আরও বেটার এবং নেটওয়ার্কটা এখন ডিজাইন করা হয়েছে। অ্যান্ড 1990-তে marked as a has been marked by numerous applications of neural network technology in all domains of the computer network and intelligent hybrid system. And recent year, the neural network has been applied successfully to many fields of engineering such as aerospace, digital signal processing, electronic, robotics, machine vision, speech, manufacturing, transportation, control and medical engineering. সমস্ত জায়গাতে এখন নিউরাল নেটওয়ার্কটা ভীষণভাবে ইউজ হয়, কারণ লার্নিংটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তুমি যদি লার্ন না করতে পারো, সে স্পিচ হোক, ভিশন হোক, রোবোটিক্স হোক, আজকে অনলাইনের সমস্ত জায়গাগুলোতে হোক, হ্যাঁ, যদি লার্ন না করাতে পারি তাহলে সেই লার্নিং না হলে আমার কাছে কোনো রেজাল্টই আসবে না। আমাকে লার্ন করলে তবে আমি রেজাল্ট পাবো।
this is a neural network, one type of pattern matching system, এরকম আর কি পরে আমরা পড়বো x1 x2 আর y1 y2। তো সেই ডেটাগুলোকে নিয়ে 3টে লেয়ারে আমি প্রথমে লেবেলে দিলাম, সেগুলো থেকে পরের লেয়ারগুলো দিলাম, তারপর রেজাল্ট পেলাম। তো এইরকমভাবে আমরা মডেলটা বানাবো এবং দেখাবো কী করে নিউরাল নেটওয়ার্কে কাজ হয় ডেটাগুলো নিয়ে। কিছু ক্যারেক্টারিস্টিক অফ নিউরাল নেটওয়ার্ক কিছু ক্যারেক্টারিস্টিক হচ্ছে ইনহেরিয়েন্ট প্যারালেলিজম, মানে প্র্যাকটিক্যালি অল নিউরাল নেটওয়ার্ক মডেল have some element of parallelism in the execution of their numerous components। মানে আমাদের এই যে আমরা যেমন নিউরন আমরা যেমন শিখি, আমাদের ব্রেন আমাদের শিখছে, সেটা কীভাবে শিখছে? প্যারালাল ফর্মে শিখছে। প্যারালাল মানে কীরকম? তুমি প্রথমে চোখ দিয়ে দেখছি, আমি কান দিয়ে শুনছি, হাতে লিখছি, সো দ্যাট টাইপ অফ প্যারালেলিজম ইজ দেয়ার। সিমিলারিটি অফ কম্পোনেন্টগুলো একই রকমের, ঠিক আছে, ভেরি লার্জ অ্যান্ড এক্সটেন্ট, and access to the local information in a given model in a given model level of activation and eventual output will depend extensively on the current state and their output of the other model which is connected। and incremental learning মানে এগুলো হচ্ছে ফিচার, এগুলো ক্যারেক্টারিস্টিক্স, মানে লার্নিংটা যেন একটা সময় একটা কানেক্টেড বাড়ছে। Yes. So what is the difference between fuzzy logic and neural network? Fuzzy logic allows making definite decision based on the imprecise and ambiguous data. Artificial neural network tries to incorporate human thinking process to solve the problem without mathematically modeling them. And both these methods, artificial neural network and fuzzy logic, both these methods can be used to solve nonlinear problems and problems that are not properly specified but they are not related. Artificial neural network tries to apply the thinking process in the human brain to solve the problem। একটু আগে যা বললাম সেগুলো দিয়ে ডিফারেন্সগুলো তুলতে হবে। এবার আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি, ক্যারেক্টারিস্টিক্স অফ সফট কম্পিউটিং সিস্টেম। একটা সফট কম্পিউটিং সিস্টেম বানালে তার কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে? সিমুলেশন অফ হিউম্যান এক্সপার্টাইজ, মানে নিউরাল নেটওয়ার্ক অ্যান্ড ফাজি লজিক provide similarity in processing to human expertise। আচ্ছা, innovative technique for optimization, self-referential solution, machine learning, reasoning, and searching from various disciplines like genetic algorithm, neural network, and fuzzy logic are the major contribution of the subcomputing। ন্যাচারাল ইভলিউশন, যেগুলো একটু আগে বলেছি সবই ন্যাচারাল, যে সমস্ত কাজ থেকে এগুলো করা হয়, ট্রেনিং করা হয়, ট্রেনিং ডেটা নেওয়া হয়। মডেল ফ্রি লার্নিং, এস কোনো মডেল দরকার নেই, এটা নিজে নিজে র্যান্ডামাইজ ফর্মে এই প্রবলেমগুলোকে সলভ করা যেতে পারে বা হাইব্রিড ফর্মে সলভ করা যেতে পারে। গোল ড্রিভেন, মানে নিউরাল নেটওয়ার্ক অ্যান্ড জেনেটিক অ্যালগরিদম আর গোল ড্রিভেন, দ্যাট ইজ অনলি দ্য সলিউশন ইজ ইম্পর্টেন্ট, নট দ্য পাথ ফলোড বাই দ্য নেটওয়ার্ক অ্যালগরিদম। গোল ড্রিভেন, আমি সলিউশন চাই, কোন পাথে সলিউশন পেলাম সেটা নয়, সলিউশনটা ইম্পর্টেন্ট। এক্সটেন্সিভ নিউমেরিক্যাল কম্পিউটেশন, subcomputing provides the extensive computational algorithm offered by neural network. Fuzzy logic and genetic algorithm, unlike traditional symbolic artificial intelligence, as a result, controlling signal processing and nonlinear regression become possible। মানে এগুলো জাস্ট ক্যারেক্টারিস্টিক অফ সাব কম্পিউটিং, এগুলো দেখে নেবে। আচ্ছা,
পার্শিয়াল অ্যান্ড ইনকমপ্লিট ইনফরমেশন নিয়ে এরা সবাই কাজ করে, এটা তো একটু আগেই বলেছি। এছাড়া আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেকেই বলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি নিউরাল সব কম্পিউটারের মধ্যে? না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা সব কম্পিউটারের মধ্যে নয়। There is a difference between artificial intelligence and soft computing. সফট কম্পিউটিং বেসিক্যালি তিনটে, একটা আছে নিউরাল নেটওয়ার্ক, হাজি অ্যান্ড জেনেটিক অ্যালগরিদম। আর্টিফিশিয়াল এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সিম্বলিক ম্যানিপুলেশন, সেটার মধ্যে আমরা তাকে পুরোপুরি সফট কম্পিউটিংয়ের মধ্যে ধরতে পারবো না, ঠিক আছে? So artificial intelligence can be induced in machines, it is called the artificial intelligence. So soft computing is a part of the artificial intelligence, close related to the machine intelligence or computational intelligence. বেসিক্যালি এটা ইন্টেলিজেন্সের পার্টটা, যখন সেটা ইন্টেলিজেন্সই হবে তখন সেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যেই ফেলব। এমনি সফট কম্পিউটিং কিন্তু আনসার্টেন এনভায়রনমেন্টে কাজ করে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো আনসার্টেন এনভায়রনমেন্টে কাজ করতে পারবে না, ঠিক আছে? আর এক্সপার্ট সিস্টেম কাকে বলে, এগুলো বেসিক ডেফিনেশন বলে নিচ্ছি প্রথম দিন। এক্সপার্ট সিস্টেম ইজ এ সফটওয়্যার দ্যাট ইউজেস এ নলেজ বেস হিউম্যান এক্সপার্টাইজ to solve problem solving or to clarify uncertainties, where normally one or more human experts would need to be consulted. মানে এক্সপার্ট সিস্টেম হচ্ছে তোমাকে সবসময় নলেজ দেবে। হ্যাঁ, যেমন আমরা কোনো কিছু অসুখ হলে কার কাছে? ডাক্তার, ডাক্তার হচ্ছে এক্সপার্ট। ডাক্তার আমাদেরকে সে ওষুধ দেবে, নলেজ দেবে, এটা করবেন না ওটা করবেন না। এক্সপার্ট সিস্টেম যখন কোনো প্রোগ্রাম রান করবে তখন ওই এক্সপার্ট সিস্টেম আমাদেরকে নলেজ দেবে, যেমন হিউম্যান নলেজ পাই সেরকম নলেজ দেবে যে দেখো এটা না হলে এটা করো, এটা না হলে এটা করো। সেটা কখন তৈরি হবে? যদি সে লার্নার হয়, গুড লার্নিং অ্যালগরিদম থাকে, তাহলে সেখান থেকে আমি এক্সপার্টাইজটা পাবো। যেমন একটা এক্সপার্ট সিস্টেম এরকম হতে পারে, একটা কোশ্চেন দিলে ও তোমাকে রেসপন্স দেবে। কি করে দেবে না, সেই ইনফারেন্সে কোশ্চেনটাকে ইনফারেন্স ইঞ্জিনে নিয়ে গিয়ে তার নলেজ বেস থেকে সেখান থেকে ডেটাগুলোকে নিয়ে, হ্যাঁ, তার নলেজ অ্যাকুইজিশন করে তার কাছে সেরকম রেজাল্ট আছে, সে তখন এক্সপার্ট ফেসিলিটি দিয়ে তোমাকে বলবে দিস ইজ রেসপন্স, ঠিক আছে? পরে আমরা এগুলো করবো। অ্যাপ্লিকেশন অফ এক্সপার্ট সিস্টেম, ডায়াগনোসিস অ্যান্ড ট্রাবল শুটিং অফ ডিভাইস, প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং, ফাইন্যান্সিয়াল ডিসিশন, তো বিভিন্ন এরিয়াতে আমরা এক্সপার্ট সিস্টেমগুলোকে ইউজ করতে পারি। এছাড়া আদার টেকনিক ইউজ হয়, যেমন বেস, ডিসিশন থিওরি, লিস্ট, কারণ এগুলো আমাদের দরকার নেই, এগুলো আদার টেকনিক ইউজ হয়। নাও কাম টু দ্য লাস্ট স্লাইড, অ্যাপ্লিকেশন অফ সফট কম্পিউটিং। কোথায় কোথায় কাজে লাগে? হ্যান্ড রিটেন রেকগনিশন, ইমেজ প্রসেসিং অ্যান্ড ডেটা কম্প্রেশন, automotive system and manufacturing, decision support system, power system, hydrology control, machine learning application, speech and vision recognition, speech and vision, মানে তুমি কে সেটা যদি রেকগনাইজ করার জন্য কাজে লাগে। কার ভয়েস, এটা কে বলছে, ঠিক আছে? তো এই যে ভয়েস রেকগনিশন, এইসবগুলো যদি ভয়েস রেকগনিশনে যদি সিস্টেম থাকতো তাহলে তো আর সীতাচুরি হতো না, না? তাহলে লক্ষণ বলে দিত যে না এটা আমার দাদার ভয়েস, তখন বলেছিল যদি সেটা বললো না তোমার দাদা চিৎকার করছে তুমি যাও। তো এই ভয়েসটা চেনা এখন খুব ইম্পর্টেন্ট, এখন অনলাইনের যুগ, কে কোথা থেকে কী বলছে, কোন ভয়েস আসছে, কার ভয়েস, সেটা এখন রেকগনিশন অনেক ইম্পর্টেন্ট। এই নিয়ে অনেক বড় বড় সেলিব্রিটিদের মধ্যে কেস কাছারি হচ্ছে, একটু ভয়েস চিনতে পারছে না, কারো ভয়েস হচ্ছে। So process control and so many areas are there where this soft computing has been nowadays used. সেজন্য এই টপিকটা খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে, যেটা তোমরা ম্যাথ বেস তোমাদের এটা ভীষণ কাজে লাগবে। এবং বিশেষ করে রিসার্চ বা অন্যান্য হায়ার স্টাডিজে গেলে আমি লিখে দিতে পারি তোমাদের যতজন স্টুডেন্ট আছে তার মধ্যে যদি তোমরা যেই যাও না কেন, মোর দেন 50% স্টুডেন্টকে রিসার্চ কিন্তু সফট কম্পিউটিংয়েই করতে হবে যদি রিসার্চ করা পরবর্তীকালে হায়ার স্টাডিজ রিসার্চ করতে যাও। কারণ কি, তোমাদের ম্যাথমেটিকে খুব পিওরে খুব কম লোকই আছে, ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন বেস। আর অ্যাপ্লিকেশনের প্রথম দিকেরই সবারই কিন্তু টার্গেট হচ্ছে এই সফট কম্পিউটিং বেস অ্যাপ্লিকেশন, কারণ এখানে প্রোগ্রাম করে খুব সহজে আমরা প্রবলেম সলভ করে দিতে পারি রেজাল্ট বার করে। সেজন্য এটা একটু ভালো করে শিখে নাও, ঠিক আছে? বলো তোমাদের কিছু কোশ্চেন থাকলে। এনি কোশ্চেন?
বলো, কিছু কোশ্চেন আছে না কিছু বুঝলে না কিছু বুঝলে না? না স্যার, মোটামুটি বুঝলাম, একটু পড়তে হবে নিজেদের। আমি স্লাইডটা পাঠিয়ে দিচ্ছি। তোমাদের কি কোনো গ্রুপ মেল আছে না আমাকে এই হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে? হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন স্যার। আচ্ছা, কোনো গ্রুপ মেল নেই তো? ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। এই স্লাইডটা তাহলে দিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছে কোনো বই আছে? না না স্যার। স্যার, কোন? তাহলে একটা বইও দিয়ে দিতে পারি। হুম, হ্যাঁ স্যার। দেখছি, খুঁজে দেখছি সফট কপি কোনো ভালো বই আছে কিনা। তাহলে একটা সফট কপি বই দিয়ে দেবো যাতে তোমরা পড়তে পারবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো সবাই। হ্যাঁ, সাবধানে থেকো। ঠিক আছে, আর যদি কিছু কোশ্চেন থাকে বলো, নাহলে মোটামুটি তোমরা লিভ করতে পারো। পরের দিন আমরা তাহলে কিবার ক্লাস না বলেছি, শনিবার না? শনিবার। আর শনিবার দিন এরকমই নেবো, সকালটাই নেবো 10:30 থেকে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ভালো থেকো। স্যার শনিবার ক্লাসের শিডিউল আছে একটা। কটা থেকে আছে? স্যার ওই 9:30 থেকে 2 ঘন্টার ক্লাস আছে। আচ্ছা, 9:30 থেকে 11:30। হ্যাঁ স্যার। আর কি 12টা থেকে কোনো ক্লাস আছে ওখানে? না শনিবার 12টা থেকে নেই তো? না স্যার, ওই একটাই ক্লাস আছে শিডিউল আপাতত। আচ্ছা, তাহলে তাহলে তো শনিবারটা আমি দেখছি কখন তোমরা 11:30 ফাঁকা হয়ে যাবে, 11:30। 2 ঘন্টার ক্লাস তো বলেছেন স্যার। আচ্ছা, তাহলে তোমরা এক কাজ করো, আমাকে একটু জানিও। এটা কি প্রথম দিন হবে শনিবারটা, না এর আগে হ্যাঁ হয়েছে? স্যার, ওটা স্যারের ফার্স্ট ক্লাস হবে। কোন স্যার? লিটন বাবু। কে? লিটন বাবু। তো আচ্ছা, আচ্ছা, ঠিক ঠিক আছে। তাহলে তোমার স্যারের ক্লাসে আমাকে একটু মেসেজ করো যে কখন ক্লাসটা শেষ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে আমি ওই শনিবারে এরকম নেবো আর কি। তাহলে 11:30 থেকে নেবো। আমি তো মেসেজ করেছিলাম 11:30 থেকে নেবো, কে একজন আমাকে বললো না 12টা স্যার, থেকে। স্যারের ওইরকম টাইমটা শিডিউল ছিল, তারপরে ওই সোমবারের ক্লাস, মঙ্গলবারের ক্লাসটা ক্যান্সেল হয়েছে, আর ওই টাইমটা দিয়েছেন আর কি। ও আচ্ছা আচ্ছা, স্যার একটু অন্য সময় করলে ভালো হয় না শনিবার দিন? শনিবার দিন বলো, কি বলছো বলো। বলছি সন্ধ্যার দিকে বা হয়তো বিকেলে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তোমরা যেরকম বলবে, ঠিক আছে। আপনার যদি সময় হয় এখানে করতে। আচ্ছা, আজকের ক্লাসটা তো ফিক্সড, আজকের ক্লাসটা ফিক্সড হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সেটা তুমি অন্য অন্য স্যারদের বলে দিও যে 10:30 থেকে ওনার ক্লাস, ঠিক আছে। তো 10:30 থেকে প্রায় 12টা পর্যন্ত 1.5 ঘন্টা 2 ঘন্টা করে রাখো। তাহলে আজকেরটা ফিক্স থাকলো, আর শনিবারটা আমি দেখছি, আমি আমি মেসেজ করবো গ্রুপে। হ্যাঁ, ঠিক আছে স্যার। আমি শুধু জেনে নিলাম তোমাদের 9:30 থেকে 11:30 ক্লাস আছে, তাই তো? ব্যাস, হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি টাইম বলে দেবো। হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ লেফট করে যাও, ভালো থেকো সবাই। ওকে, হ্যাভ এ নাইস ডে।